সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্র্যাক ইউর জব। আজকে আমরা ভিডিওতে দেখবো আরআরবি এলবি 2024-এর যে এক্সাম হয়েছিল তার টোটাল যে চ্যাপ্টার ওয়াইজ আমরা সলভ করাচ্ছিলাম, আজকে তার 4টে চ্যাপ্টারের একসাথে সলিউশন। ঠিক আছে, এর আগে অলরেডি আমাদের বেশ কিছু চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে, এরপরে হয়তো আর একটা কি দুটো চ্যাপ্টার বাকি আছে, আর একটা ভিডিওতে কমপ্লিট করে দেবো। দেখো, আজকে আমাদের টপিক জিওমেট্রি, অ্যালজেব্রা, রেশিও অ্যান্ড প্রপোর্শন এবং ট্রিগনোমেট্রি। চারটাই কিন্তু বেশ তাবড় তাবড় তোমার চ্যাপ্টার। তো আমরা এখানে পুরোটাই সলভ করব, তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ওকে। আর ডেসক্রিপশন বক্সে আমি এই টপিকের টাইম স্ট্যাম্প দিয়ে দিচ্ছি, কোথা থেকে শুরু হয়েছে, কত টাইম থেকে, সেটা লেখা আছে, তোমরা সেখানে গিয়ে জাস্ট ক্লিক করে সেখান থেকে দেখতে পারো। আর এই এএলপির বাকি যে ক্লাসগুলো তার ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আমি তার প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি। এর পাশাপাশি আন্ডার গ্রাজুয়েট লেভেল আমাদের অলরেডি কমপ্লিট করানো চলছে আর কি, ঠিক আছে। আর গ্র্যাজুয়েট লেভেল অলরেডি কমপ্লিট হয়ে গেছে টপিক ওয়াইজ, সেগুলোর লিঙ্ক আমি সব ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। তো তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও পরীক্ষার হলে, ওকে। টোটাল ক্লাসের পিডিএফ তোমরা ক্র্যাক ইউর জব এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাচ্ছ। এছাড়াও যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তো ক্র্যাক ইউর জব ডিসকাশন বলে একটা গ্রুপ খোলা আছে, তোমরা সেখানে জয়েন হয়ে যেতে পারো। আর ইনস্টাগ্রামে আমাদের ফলো করতে পারো, ঠিক আছে। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হও তো একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি কন্টেন্ট ভালো লাগে, যদি অঙ্ক যদি তুমি বুঝতে পারো, তো অবশ্যই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, আজকে আমাদের প্রথম টপিক হচ্ছে জিওমেট্রি। আমরা জিওমেট্রি দিয়ে শুরু করবো। ফার্স্ট কোশ্চেন কী বলেছে, একটি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য এমন একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান যার কর্ণের দৈর্ঘ্য 7√2 এবং ত্রিভুজটির সংশ্লিষ্ট উচ্চতা এমন একটি বর্গক্ষেত্র এমন একটি বর্গক্ষেত্রের বাহুর সমান যার ক্ষেত্রফল 169। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো, ওকে। বলেছে একটা ত্রিভুজ আছে, মনে করো এটা হচ্ছে একটা ত্রিভুজ, ঠিক আছে, এটা একটা ত্রিভুজ। বলেছে এই ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য, অর্থাৎ এই যে ভূমির দৈর্ঘ্যটা, এটা হচ্ছে এমন একটা বর্গক্ষেত্রের পরিসীমার সমান যার কর্ণের দৈর্ঘ্য 7√2। মানে একটা বর্গক্ষেত্র আছে, এই বর্গক্ষেত্রে একটা কর্ণ আছে, ঠিক আছে। এই কর্ণের দৈর্ঘ্য হচ্ছে তোমার 7√2। বলেছে এই যে কর্ণ এই যে বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে দেখো, যেহেতু এর কর্ণের দৈর্ঘ্য 7√2, তাহলে এর বাহু কী হয়ে যাবে, দেখো বর্গক্ষেত্রের কর্ণের সূত্র হয়ে যায় বাহু √2, ওকে। এটা সমান সমান কী হয়ে যায়, কর্ণ। তাহলে এখান থেকে বাহু কত হয়ে যাবে, দেখো বাহু আমি 7 পেয়ে যাচ্ছি, তাহলে এখান থেকে এ সমান সমান কত, আমাদের 7 হয়ে গেল। আর পরিসীমা সমান সমান কী হয়ে যাবে, এর পরিসীমা কি, দেখো বর্গক্ষেত্রে 4টে বাহু সমান, তাহলে 4টে বাহুর যোগফল তো পরিসীমা, তাহলে এটা হয়ে যাবে তোমাদের 7 × 4, অথবা 7 + 7 + 7 + 4 করতে পারো। 4টে 7 আলাদা করে যোগ না করে আমি 7কে 4 বার গুণ করে দিলাম, তাহলে 4 × 7 = 28। তাহলে এখান থেকে তুমি যে ভূমিটা পেয়ে যাচ্ছ সেটা কত পেয়ে যাচ্ছ, 28 পেয়ে যাচ্ছ, ওকে। ভূমি কত, 28। তারপরে বলেছে এর যে উচ্চতা, অর্থাৎ সংশ্লিষ্ট যে উচ্চতা, এটা হচ্ছে উচ্চতা, ওকে। এই উচ্চতা হচ্ছে এমন একটা বর্গক্ষেত্রের বাহুর সমান যার ক্ষেত্রফল 169। এটা একটা বর্গক্ষেত্র, এই যে বর্গক্ষেত্র, এর ক্ষেত্রফল বলা আছে 169। তাহলে এর বাহু কী হয়ে যাবে বলো তো, দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে তোমার বাহু স্কোয়ার, ওকে। তাহলে 169 কার স্কোয়ার, অবশ্যই তুমি জানো যে 13 স্কোয়ার, তাহলে এর বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাবে, 13 হয়ে যাবে। তাহলে এই উচ্চতাটা কত, 13। আমায় বলেছে যে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি অর্থাৎ 28 ইন্টু উচ্চতা মানে 13। 2 দিয়ে যদি 28কে কাটি তাহলে হয়ে গেল 14, অর্থাৎ 14 13 3 14 42 2 হাতে থাকে 4, 14কে 14 4 18, 182। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ওকে। একটি ত্রিভুজ এবিসি ত্রিভুজ ডিইএফ এর অনুরূপ, ঠিক আছে। বলেছে সিমিলার, কিন্তু ঠিক আছে, সিমিলার বলেছে, মানে দুটো ত্রিভুজ আছে, এবিসি আর হচ্ছে তোমার ডিইএফ, ডিই এবং এফ, ডিএফ, যার বিসি বাহু, বিসি হচ্ছে তোমার 1 ইউনিট আর ইএফ হচ্ছে তোমার 4 ইউনিট, ঠিক আছে। এদের যে অনুপাতটা সেটা হচ্ছে 1:4। তাহলে বলেছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ডিইএফ, মানে ডিইএফ এর এরিয়া এবং এবিসির এরিয়া বের করতে বলেছে। দেখো, এদের যেহেতু বাহুর অনুপাত দেওয়া আছে, তাহলে এদের এরিয়ার অনুপাত হয়ে যায় বাহুর যে অনুপাত তার স্কোয়ার, ঠিক আছে। এরিয়া হয়ে যাবে বাহুর অনুপাতের স্কোয়ার। দেখো, শুধুমাত্র এরিয়ার ক্ষেত্রে স্কোয়ার আসে, বোঝা গেল, শুধুমাত্র এরিয়ার ক্ষেত্রে স্কোয়ার আসবে। আর বাকি সব যেহেতু অনুরূপ বা সিমিলার বলেছে, তাই বাকি সমস্ত কিছুর অনুপাতই এই 1:4 অনুপাতেই আসবে, বোঝা গেল। অপর বাহুর দৈর্ঘ্য হোক, বা দুটো ত্রিভুজের পরিসীমার অনুপাত হোক, কিংবা তোমার কোণের অনুপাত হোক, কিংবা এদের যে মিডিয়ান থাকে মিডিয়ানের অনুপাত হোক, কিংবা তোমার লম্বের অনুপাত হোক, যাই হোক না কেন সবই 1:4 অনুপাতেই আসবে। বাট কিন্তু যখন এরিয়া বলবে তখন আমাদের এর স্কোয়ারের অনুপাতে আসে। তাহলে এটা ছিল হচ্ছে আমার এবিসি এর
এবিসি এর বাহু কত বলেছিল, দেখো এবিসি এর বাহু বিসি বাহু বলেছে যখন একটা অর্থাৎ এক, তাহলে এটা হচ্ছে এবিসি আর এটা হচ্ছে আমার ডিইএফ। কিন্তু এবার পরীক্ষায় দেখো বলে দিয়েছে আগে কিন্তু ডিইএফ দিয়েছে, দেখো এরিয়া অফ ডিইএফ, তাহলে এর স্কোয়ার কত 16 হয়ে গেল আর এর স্কোয়ার কত হলো 1, তার মানে এদের যে অনুপাতটা সেটা কত হবে 16:1, কারণ আগে আমার ডিএফটা আসবে, তাহলে ডিএফকে আগে নিয়ে যাবো 16:1, তো এটাকে আমরা 16/1ও লিখতে পারি, তাহলে আলটিমেটলি কত এটা শুধুমাত্র 16, অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। কখনো কিন্তু 1/16 করে এসো না, কারণ 1/16 এটা হয়ে যাচ্ছে আমার এবিসি বাই ডিইএফ, এই যে ত্রিভুজটা এই ত্রিভুজের অনুপাত, ওকে এই ত্রিভুজের তোমার ক্ষেত্রফলের অনুপাত হয়ে যাচ্ছে ডিইএফ, কিন্তু আমাকে তো আগে ডিএফ নিতে হবে, তাহলে উপরে ডিএফ রাখলে কী হবে 16/1 হচ্ছে আর নিচে 1-এর কোনো ভ্যালু নাই, ওকে। যদি একটি নিয়মিত বহুভুজের কর্ণের সংখ্যা 20টি হয় তাহলে বহুভুজটির বাহুর সংখ্যা কত? একটি নিয়মিত বহুভুজের কর্ণের সংখ্যা হচ্ছে তোমার 20। দেখো বহুভুজ বা পলিগনের একটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, তো তোমরা সেটা দেখে এসো, তাহলে এসব অঙ্ক তোমাদের বাঁধবে না, ঠিক আছে, ওখানে সূত্রগুলো খুব ভালোভাবে বোঝানো আছে। তো নিয়মিত বহুভুজের কর্ণের সংখ্যা বলা আছে 20, তাহলে কর্ণের সংখ্যার যে সূত্রটা সেটা কী হয়ে যায়, কর্ণ সমান সমান আমরা কী জানি বহুভুজের কর্ণ, বহুভুজের কর্ণ হয়ে যায় n × n-3/2, এটা হচ্ছে বহুভুজের কর্ণ, আর এই কর্ণের মানই আমার দেওয়া আছে 20, তাহলে এখান থেকে n × n-3 = 40 হয়ে যাচ্ছে ক্রস মাল্টিপ্লাই। এবার দেখো n সমান সমান কী বলো তো, n সমান সমান বাহু, n সমান সমান বহুভুজের বাহুর সংখ্যা। এবার আমায় দেখে বলো এখান থেকে দেখো n² - 3n আর উপাশ থেকে 40 পাশে আসবে, তাহলে তোমার এখানে একটা হয়ে যাচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন, মানে দ্বিঘাত সমীকরণ। তো এক কাজ করো, দ্বিঘাত সমীকরণ করার দরকার নেই, তুমি জাস্ট ভ্যালু পুট করো, এখানে বাহুর সংখ্যা বের করতে বলেছে আর সেগুলোই আমার অপশান আছে, n মানে তো বাহু, তাহলে প্রথমে যদি আমি n-এর জায়গায় 5 লিখি, এই জায়গায় যদি 5 লিখি, তাহলে 5 × 5-এর থেকে 3 চলে গেলে কত হয়ে যাবে 2 হয়ে যাচ্ছে, তাহলে 5 × 2 = 10, কিন্তু 40-এর সমান তো আসছে না, তাহলে 5 আমার হবে না। এবার আমি যদি এখানে 6 বসাই, তাহলে 6 আর 6-এর থেকে 3 চলে গেলে 6 × 6-এর থেকে 3 চলে গেলে 3, 3 × 6 = 18 হয়ে যাচ্ছে, এটাও হবে না। যদি আমি 8 বসাই, এখানে যদি 8 হয় তাহলে 8 × 8-এর থেকে 3 চলে গেলে 5, 5 × 8 = 40, এবার তো হয়ে যাচ্ছে, তাহলে আমার n এর মান কত, n সমান সমান 8, ওকে, অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। PQR এর কোণ Q এবং কোণ R এর অন্তঃকোণ দ্বিখণ্ডক অ্যাঙ্গেল বাইসেক্টর, ওকে, ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর এস বিন্দুতে মিলিত হয়েছে, যদি পি কোণের মান হচ্ছে তোমার 75 ডিগ্রি, তাহলে QSR এর মান কত? যারা আমার অ্যাডভান্স ম্যাথের ভিডিও দেখেছো, এখনও পর্যন্ত হয়তো 2টো ভিডিও আমি আপলোড করেছি, 2টো না 3টে মনে হয় আপলোড করেছি, সেখানে কিন্তু এই টপিকটা করানো আছে অ্যাঙ্গেল বাইসেক্টর, ঠিক আছে। কী নাম আছে আমার, PQR, যারা করেছো তাদের কাছে এই অঙ্কটা একদম ইজি। দেখো এই যে কিউ কোণটা এর অ্যাঙ্গেল বাইসেক্টর বলেছে, মানে কি অন্তঃকোণ দ্বিখণ্ডক। দেখো কিউর কিন্তু দুটো কোণ, একটা হচ্ছে এই ভিতরের কোণ আর একটা হচ্ছে যদি এই বাহুটাকে বাড়িয়ে দিই তাহলে হচ্ছে এই বাইরের কোণটা, বোঝা গেছে। তাহলে আমাদের তো অন্তঃকোণ দ্বিখণ্ডক বলেছে, তাহলে এই কোণটাকে দুভাগ করো, এই কোণটাকে দুভাগ করলে মনে করো এরকম জায়গায় আসলো, আর এদিক থেকে আর কোণকে দুভাগ করলে আমার এরকম জায়গায় আসলো, ঠিক আছে। এই দুটো কোণের দ্বিখণ্ডক আমার মিলিত হয়েছে এই জায়গাতে, এর নাম দেওয়া হয়েছে তোমার এস। এবার বলেছে যদি এমপি কোণ, মানে এই যে এম না এটা মিডিয়ান, এই যে পি কোণটা এই কোণের মান বলেছে 75, ওকে, এই কোণের মান কত 75 ডিগ্রি, তাহলে আমাকে এই কোণের ভ্যালুটা বের করতে বলেছে, এই কোণের মানটা কত হবে। একদম সিম্পল সূত্র, কিভাবে এসেছিল তোমাদের বুঝিয়ে দিয়েছি, কেন এই সূত্রটা আসে সেটাও বুঝিয়ে দিয়েছি। তাহলে এই যে সূত্র বের করার নিয়ম, মানে এই যে সূত্রটা কী ছিল আমাদের, কোণ তোমার QSR এটা সমান সমান কী হয়ে যায়, এটা হয়ে যায় আমাদের 90 ডিগ্রি, অর্থাৎ এই যে 90 ডিগ্রি প্লাস এর উল্টো দিকের কোণের অর্ধেক, অর্থাৎ 75/2, ওকে, এটা হয়ে যাবে QSR এর মান। তাহলে 90 প্লাস QSR এর মান কত হয়ে যাবে, 75/2 মানে 37.5 সমান সমান 127.5 হয়ে যাবে কারেক্ট আনসার, ওকে। এই অঙ্ক কিন্তু একদম ইজি অঙ্ক, তোমাদের বোঝানো আছে এই সূত্র কী করে এসেছিল, ঠিক আছে। তো যারা এখনও ভিডিও দেখোনি, অ্যাডভান্স ম্যাথের ক্লাস লেখা আছে, তোমার লিঙ্কও দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখে নিও, ঠিক আছে। আর যদি বাইরের দিকের অ্যাঙ্গেল বাইসেক্টর হয়ে যেত, যদি মনে করো এটার অ্যাঙ্গেল বাইসেক্টর এখানে আর এই কোণের অ্যাঙ্গেল বাইসেক্টর এখানে এসে মিলিত হয়েছে, তাহলে এই কোণের ভ্যালুটা কী হতো বলো তো, এই কোণের ভ্যালুটা সেম হয়ে যেত 90, বাট এখানে এসে মাইনাস হয়ে যেত 90 মাইনাস, যেহেতু অপোজিটের কোণ অর্থাৎ কোণ P/2, এই ভিতরের ক্ষেত্রে হয়ে যায় প্লাস আর বাইরের ক্ষেত্রে কী হয়ে যায় মাইনাস, বোঝা গেছে। সব চতুর্ভুজ JKLM এ কোণ JKLM এর অনুপাত 2:3:5:6, চতুর্ভুজটি কি, দেখো চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি আমরা জানি 360 ডিগ্রি, এটুকু ক্লিয়ার। এবার দেখো কোণ কী দেওয়া আছে, 2 অনুপাতে, 3 অনুপাতে, 5 অনুপাতে এবং 6 অনুপাতে, এই হচ্ছে দুটো কোণ, মানে তোমার 4টে কোণ। তাহলে এটা আমার হয়েছে 3 আর 2 5, 5 আর 5 10, 10 আর 6 16। তা দেখো এটা দেখেই বলে দেওয়া যায় কী কোণ এটা, ঠিক আছে, এটা হয়ে যাবে তোমার ট্রাপিজিয়াম অ্যান্সার।
তাহলে কোণের অনুপাত যদি এই অনুপাতে হয় তাহলে আমার টোটাল কত 16, আর 16 ইউনিটের ভ্যালু বলা আছে 360, তাহলে আমার 16 মানে যদি 360 হয় তাহলে আমার 1 মানে কত 360/16, 4 দিয়ে কাটলাম 4, 4 দিয়ে কাটলাম 90, 2 45, তার মানে 22.5 ডিগ্রি, 22.5 ডিগ্রি। তাহলে এটার মান আমার হয়ে যাচ্ছে 45 ডিগ্রি। ওকে, 1 ইউনিটের ভ্যালু 22.5, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত 45, 3 ইউনিটের ভ্যালু 3 5 15 5, হাতে আমার 1, 66 আর 67, 67.5 ডিগ্রি হয়ে গেল একটা। এক সেকেন্ড দাঁড়াও, এগুলো একটু সাইড করে নিই। ওকে, একটা 67.5 ডিগ্রি হলো, একটা 5, তাহলে 4 5 20 0, হাতে আমার 2, 5 দুগুণে 10, 7 2 12, 2 হাতে 1, 5 দুগুণে 10, 102 ডিগ্রি। ঠিক করলাম তো? ভুল হয়েছে। তোমার 22.5কে 5 দিয়ে গুণ করতে হবে, 5 5 25, 5 হাতে থাকে আমার 2, 5 দুগুণে 10 আর 2 12, 2 হাতে থাকছে আমার 1, আর হচ্ছে 5 দুগুণে 10 আর 1 11, আর 11কে বিন্দু আসবে 112.5। ওকে, 112.5, এটা গেলো একটা কোণ। আর একটা কোণ হচ্ছে তোমার 6 দিয়ে গুণ হবে, তাহলে 6 5 30 0, হাতে থাকে আমার 3, 6 দুগুণে 12 আর 3 15, 5 হাতে 1, 6 দুগুণে 12 আর 1 13, 135 ডিগ্রি। এই হচ্ছে তোমার 3টে কোণের মান, সরি 4টে কোণের মান এখান থেকে বেরিয়ে গেছে। এবার দেখো, যদি আমি এটাকে আমি কী বলবো, কাইট যদি বলি, কাইটের অ্যাঙ্গেলের যে থিওরি আছে সেটা কী জানো? কাইট বা ঘুড়ির যেটা অ্যাঙ্গেল থিওরি, সেটা হচ্ছে তোমার যে কোনো অপোজিটের যে কোনো মানে দুটো কোণ তোমার সমান হবে, অপোজিটের দুটো কোণ। ঘুড়ি কেমন দেখতে হয়, অনেকটা এরকম দেখতে হয় না? তার মানে হয় এই কোণ তোমার সমান হবে, নয়তো তোমার এই কোণ সমান হবে। তোমার কি এখানে দেখতে পাচ্ছ 4টে কোণের মধ্যে একটার মধ্যেও মিল আছে, সবগুলো তোমার আলাদা আলাদা, তাহলে এটা আমার কাইট সম্ভব না। ওকে, কাইট হওয়া সম্ভব না। প্যারালেলোগ্রাম, প্যারালেলোগ্রাম কি? একটা আয়তক্ষেত্রকে যদি আমি একটু চেপটে দিই তাহলে সেটা প্যারালেলোগ্রাম হয়ে গেল। এর কী হয়ে যায়, এর এই অপোজিট অ্যাঙ্গেল, অর্থাৎ এই কোণ এবং এই কোণ কী হয়ে যায়, সমান হয়, আর এই কোণ সমান হয়। ওকে, তাহলে এখানে দেখো তুমি অপোজিট মানে কি, এইটা সমান হওয়ার কথা ছিল, নেই, এইটা সমান হওয়ার কথা ছিল, নেই। অথবা তোমার এই যে পাশাপাশি যে কোণ আছে না, এই যে এই পাশাপাশি কোণ কিংবা এই পাশাপাশি কোণ সর্বদা 180 ডিগ্রি হবে যোগ করলে, এখানে তো সম্ভব না, তাহলে এটা আমার প্যারালেলোগ্রাম হচ্ছে না। এবার যদি স্কোয়ারে আসি, স্কোয়ার তো আরও সোজা, স্কোয়ারের 4টে কোণের মানই 90 ডিগ্রি, ব্যাস হয়ে গেল। স্কোয়ারের যে 4টে কোণ, তার প্রত্যেকটা কোণের মান হচ্ছে 90 ডিগ্রি করে, এখন তো 4টে পড়ে মনে করি এখানে একটাও নেই 90 ডিগ্রি, তাহলে আমার স্কোয়ারও হবে না, তাহলে আলটিমেটলি আমার অ্যান্সার কি, ট্রাপিজিয়াম। বোঝা গেছে? দুটি ত্রিভুজ এবিসি এবং ডিইএফ, এ যদি এবি সমান সমান ইএফ, বিসি সমান সমান ডিএফ এবং সিএ সমান সমান ডিই হয়, তবে এখান থেকে তোমাকে আচ্ছা এটা মানে সর্বসমতা বের করতে বলেছে। দেখো, এই একটা ত্রিভুজ আছে, এই একটা ত্রিভুজ আছে, দুটো ত্রিভুজ বলেছে এবিসি, এই ত্রিভুজের নাম দিয়ে দাও এবিসি, যে কোনো একটা ত্রিভুজের আগে নাম দিয়ে দিলে এইবার এই অনুযায়ী করবে। এবি বাহু কোনটা, এইটা হচ্ছে আমার এবি বাহু, তাহলে বলছে এবি বাহুর সমান সমান হবে আমার ইএফ বাহু, তাহলে এইটা আমার এবি বাহু, তাহলে এই বাহুটাকে আমি কী নাম দেবো, ইএফ। এটা ই দাও, এটা এফ দাও, হতে পারে নিচে ই হবে উপরে এফ হবে, ঠিক আছে, যে কোনো এক জায়গায় তো লিখতে হবে, আগে আমি উপরে ই লিখলাম নিচে এফ লিখলাম, তারপরে সাজাচ্ছি। এবার বিসি কোনটা, আমার নিচের ভূমি, বিসি বাহু হচ্ছে আমার ডিএফ বাহু, বিসি মানে এই নিচের বাহুটাকে আমার ডিএফ বানাতে হবে, তাহলে এটা তো এফ আছে অলরেডি, এখানে আমি যদি ডি লিখে দিই তাহলে ডিএফ বাহু হয়ে গেল। সে তুমি এদিক থেকে তুমি বলো বা এদিক থেকে বলো, বাহুটা তো আমার নিচেরটাই না, তাই দেখো বিসি বাহু সমান সমান আমার ডিএফ বাহু হচ্ছে, আর এদিকে সিএ অর্থাৎ এই বাহুটা সমান সমান আমার ডিই বাহু, দেখো তাই বলা আছে সিএ সমান সমান ডিই, সিএ সমান সমান ডিই হচ্ছে, তাহলে এদিকের এবি সমান সমান আমার এদিকের ইএফ, বিসি সমান সমান আমার ডিএফ বা এফডি বলতে পারো, আবার সিএ সমান সমান আমাদের ডিই। বোঝা গেছে? এবার কথা হচ্ছে বলেছে সর্বসমতা খোঁজো এর মধ্যে। এবার ত্রিভুজ লেখার নিয়ম কি জানো তো, হয় ক্লকওয়াইজ যাবে নতুবা অ্যান্টি ক্লকওয়াইজ আসবে। দেখো এখানে এ বি সি অর্থাৎ এবি বাহুর সমান কে ছিল, এবি বাহুর সমান কে ছিল, ইএফ ছিল, তাহলে এবি বাহুর সমান সমান অর্থাৎ শুরুতে যেহেতু আমার এবি, তাহলে এখানে আমার ইএফ থাকতে হতো, বাট এখানে তো নেই, শুরুতে এবি মানে এই বাহুটার কথা বলা হয়েছে, এখানে শুরুতে আমার এই বাহুটার কথা বলা হয়েছে, বাট তোমার এদিকে ডিই, ডিই মানে এই বাহুটাই যে, আর ওই ত্রিভুজের এই বাহুর কথা বলছে, এই দুটোকে মিলছে আমার, হবে এবি আর ইএফ সমান, বাট এবি আর ডিইকে সমান করছে না, হবে না, তাহলে এই অ্যান্সারটা আমার আসবে না, ঠিক আছে, এই ত্রিভুজ সম্ভব না বানানো। নেক্সট আসো আমাদের ডিই, ডিই মানে আমাদের এই পাশের বাহুটা, তাহলে এই পাশে আমার সিএ বা এসি হবে, বাট বিসি বলেছে, দেখো এই পাশের এই ডি বাহুর সাথে আমাদের এদের বিসি বাহুর তুলনা করছে, তাহলে এটাও আমার অ্যান্সার হবে না। তারপর হচ্ছে বিএসি, বিএ, বিএ মানে এই বাহুটা, আর এদিকের আমার বললাম কোনটা বলছে এরা, এফডি, এফডি, আচ্ছা এই বাহুর সাথে কি এই ভূমির বাহু মিল খাচ্ছে,
এই বাহুর সাথে আমার এই বাহুটাই যাবে শুধুমাত্র, কারণ ওরা সমান বলেছিল। এই বাহু কী করে বলেছে সমান, তাহলে সমান হবে না, তাহলে এটাও আমার যাচ্ছে না। আলটিমেটলি আমার কোনটা পড়ে থাকছে, একমাত্র অপশান ডি। দেখো বুঝিয়ে দিচ্ছি, সিবি, সিবি মানে সিবি কোথায় গেল আমাদের, এই ভূমি বাহুটা দেখো ডিএফ এর সমান, সিবি ডিএফ, দেখো এদিক থেকে এদিকে এসছে, এও দেখো ডিএফ এদিক থেকে এদিকে এসছে। তারপরে দেখো গেছেও সিবিএ, বিএ মানে কি এদিক থেকে এদিক, দেখো এখান থেকে এখানে গেছে, তাহলে দেখো এও দেখো এফিতেই গেছে। এই দেখো প্রথমে ডিএফ ছিল, তারপরে এফি, আর লাস্টে দেখো এইটা এসে এসি, তুমি দেখো লাস্টে এ আর এ পাশে থেকে সি, তাহলে এদিক থেকেও তোমার লাস্টে কী হবে, এদিক থেকে তোমার ই আর ডি আসবে, কী আসবে, ই আর ডি, অর্থাৎ দেখো লাস্টে ই তারপরে ডি, অর্থাৎ এই বাহুটা। বোঝা গেল? তাহলে কারেক্ট আনসার আমার অপশান ডি। 6 সেমি ব্যাসার্ধের একটা অর্ধবৃত্তের অঙ্কিত সবথেকে সর্ববৃহৎ ত্রিভুজের ক্ষেত্রফল কত? এটা হচ্ছে একটা অর্ধবৃত্ত, ঠিক আছে, এটা একটা অর্ধবৃত্ত বলছে, এর মধ্যে সবথেকে বড় আমি ত্রিভুজ কীভাবে আঁকতে পারি। দেখো সবথেকে বড় ত্রিভুজ মানে কি, সবথেকে ভূমি আমি বড়টা নিচ্ছি, তাহলে মনে করো এইটাই পুরোটা ওর ভূমি, ওকে, পুরোটাই এর ভূমি। তাহলে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই যে হচ্ছে ম্যাক্সিমাম ওর, এটাই আঁকা যায়, ঠিক আছে, এর থেকে বড় আঁকা যায় না। এবার দেখো ভূমি কত হতে পারে, আমার ম্যাক্সিমাম হতে পারে, তাহলে 6 সেমি ছিল আমার ব্যাসার্ধ, তাহলে এখান থেকে এইটুকু ছিল আমার 6 সেমি। বাট যেহেতু এটা একটা ত্রিভুজ আমি এঁকেছি, যেহেতু একটা ত্রিভুজ আমি এঁকেছি, তাহলে এর ভূমিটা কি আমার পুরো ত্রিভুজের ব্যাসটা হয়ে যাচ্ছে না, ব্যাসার্ধ নয় কিন্তু, দুটো ব্যাসার্ধ মিলে একটা ব্যাস, তাহলে পুরো ত্রিভুজের কী হয়ে যাচ্ছে আমার ব্যাস হয়ে যাচ্ছে, তাহলে এটা 6 হলে এটাও কত হবে, 6 হবে, তাহলে এটা হলো 6। এবার দেখো বলেছে দেখো ভূমির ক্ষেত্রফল, তোমার ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের ভূমি প্রয়োজন, তার সাথে উচ্চতা প্রয়োজন। এবার আমায় বলো যে উচ্চতাটা কত হবে, উচ্চতাটা কী হবে, এটা যদি একটা তোমার বৃত্ত হয়, ওর এখান থেকে এটা কি, এটা হচ্ছে ওর ব্যাসার্ধ, ওকে, এটা হচ্ছে ওর ব্যাসার্ধ, সরি ব্যাস, তাহলে এখান থেকে এইটুকু তো ব্যাসার্ধ, এখান থেকে এইটুকু ব্যাসার্ধ, তাহলে এখান থেকে এইটুকু ওর ব্যাসার্ধ, এখান থেকে এইটুকুকেও আমি ব্যাসার্ধ বলতে পারি, এখান থেকে এইটুকুকেও ব্যাসার্ধ বলতে পারি, এখান থেকে এইটুকুকেও ব্যাসার্ধ বলতে পারি, এখান থেকে এইটুকুকেও বলতে পারি, একেও বলতে পারি, মানে কেন্দ্র থেকে আমি যে কোনো দিকে যদি লম্ব দূরত্ব নিই সেটাই ওর ব্যাসার্ধ হয়ে যাচ্ছে, ওকে, আর ওটা সব থেকে ম্যাক্সিমাম। তাহলে আমি এটা কেন্দ্র, এখান থেকে আমি যদি এইটা নিই, তাহলে এটা ওর ব্যাসার্ধ হয়ে যাচ্ছে, তাহলে এই ব্যাসার্ধ তোমার বলা আছে 6 সেমি, তাহলে এখানে কত হয়ে যাবে 6। এবার দেখো তুমি ভূমি পেয়ে গেছো, তুমি উচ্চতা পেয়ে গেছো, ক্ষেত্রফল বের করতে পারবে, হাফ ইন্টু ভূমি মানে 6 আর 6 12, ইন্টু উচ্চতা মানে 6, তাহলে এটা হয়ে গেল 6 6 36 সেমি স্কোয়ার, অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। একটি সমচতুর্ভুজ, সমচতুর্ভুজ মানে হচ্ছে তোমার রম্বস, রম্বসের কর্ণদ্বয় হচ্ছে তোমার 6 সেমি এবং 8 সেমি। এটা মনে করো একটা রম্বস, এর কর্ণদ্বয় একটা বলা আছে 6 সেমি, আর একটা বলা আছে তোমার 8 সেমি। তাহলে বড়টা তুমি 8 সেমি ধরো, ছোটোটা তুমি 6 সেমি ধরো। এবার তোমাকে সমচতুর্ভুজ বা রম্বসের কর্ণের কিছু থিওরি মনে রাখতে হবে। এর যে কর্ণ দুটোর কিন্তু সমান হয় না, ঠিক আছে, দুটো কর্ণ দুটো আলাদা সাইজের হয়, বাট এই কর্ণ দুটো একে অপরকে সর্বদা সমদ্বিখণ্ডিত করে, মানে এই বাহু সমান, মানে এই যে কর্ণটা এ বি সি ডি, এ বি কর্ণটা, ঠিক আছে, এ বি কর্ণটা সিডি কর্ণকে দুভাগে ভাগ করেছে, তার মানে এই বাহু এবং এই বাহু সমান, আর এদিকের এই বাহুটা সমান, ঠিক আছে, এটা একে অপরকে সমান দুভাগে ভাগ করে, একে অপরকে একদম মাঝখান থেকে কেটে কেটে আলাদা করে, এবং এইখানে যে কোণটা তৈরি হয় এটা সর্বদা 90 ডিগ্রি হয়, ঠিক আছে, এই কোণটা কত ডিগ্রি তৈরি হয়, এই কোণটা সর্বদা 90 ডিগ্রি তৈরি হয়, ঠিক আছে। তাহলে একটা বলেছিল আমার 6 সেমি, তাহলে ছোটোটা যদি 6 সেমি হয়, তাহলে একে তো দুভাগ করেছে, তাহলে এটা আমার কত হয়ে যাবে, এটা হয়ে যাচ্ছে আমার 3 সেমি, এটাও আমার হয়ে যাবে 3 সেমি, আর বড়টা ছিল 8 সেমি, তাহলে দুভাগ মানে এটা 4 সেমি, এটা 4 সেমি। এবার আমার একটা কথা বলে, একটা রম্বসের 4টে বাহুর দৈর্ঘ্য সমান, সমান তো তুমি দেখতে পাচ্ছ, এইটা এই ত্রিভুজটাকে একটু ছোট্ট করে খেয়াল করো, তুমি এই ত্রিভুজটাকে, এই যে হাইলাইট করাটুকু ত্রিভুজটাকে তুমি যদি খেয়াল করে দেখো, একটা কোণ 90 ডিগ্রি আমি দেখতে পাচ্ছি, একটা কোণ 90 ডিগ্রি মানে এটা একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের আমরা লম্ব ভূমি অতিভুজ জানি। এবার দেখো যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই বাহুটা দেখো বলা আছে এটা কত 3 সেমি, এই বাহুটা বলা আছে 4 সেমি, তাহলে এটাকে যদি আমি লম্ব ধরি, এটাকে যদি আমি ভূমি ধরি, তাহলে এটা আমার অতিভুজ হয়ে যাচ্ছে। তাহলে একমাত্র আমার পরিসীমা বের করতে গেলে কী দরকার, আমাদের পরিসীমা বের করতে গেলে রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য দরকার, কারণ রম্বসের 4টে বাহুর দৈর্ঘ্য সমান, একটা বাহুর দৈর্ঘ্য জানতে পারলে আমরা 4টে বের করতে পারবো। তাহলে এখানে যেহেতু আমরা এই লম্বটাকে পেয়ে যাচ্ছি 3, ভূমিটা পাচ্ছি 4, তাহলে এটা কত হয়ে যাবে, থিওরি কী বলে আমাদের, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজের স্কোয়ার না, তোমার
পিথাগোরাসের উপপাদ্য, এখান থেকে আমরা জানি যে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান সমান অতিভুজের স্কয়ার। এবার ট্রিপলেটও তো আমাদের মনে আছে যে 3 4 আর অতিভুজ আমার 5ই হবে, তাহলে এটা কত ডিগ্রি হবে 5, এটা 5 হলে এটাও 5, এটাও 5, এটাও 5, তাহলে পরিসীমা মানে 4 5 20 সেমি। ওকে, 9 দাগ কী বলেছে যে সংলগ্ন চিত্রে এল রেখাটি এম রেখার সমান্তরাল। আচ্ছা, এই যে এল যে রেখাটা এটা এম রেখার সমান্তরাল, তাহলে এখান থেকে তোমার x + 2y অর্থাৎ এই x এবং এই y এর ডবল। আচ্ছা, এখান থেকে তোমাকে কি কি মনে রাখতে হবে দেখো। ওকে, এই যে আমি লিখলাম 1 2 3 4 5 6 7 আর এগুলো সব কোণের নাম, ঠিক আছে? এটা এই কোণ, এটা এই কোণ, এটা এই কোণ, এটা এই কোণ। তোমাকে মার্ক করার জন্য আমি বলে দিলাম। সবার আগে আমি তোমাকে বলে দিচ্ছি যে যদি কোথাও গুণ চিহ্ন থাকে এরকম টাইপের, দেখো এখানেও দেখো সেই গুণ চিহ্ন টাইপের আছে না, এই গুণ চিহ্ন থাকলে এই কোণ এবং এই কোণ, অর্থাৎ এখানে দেখো 2 ডিগ্রি, কোণ নাম্বার 2 এবং কোণ নাম্বার 4, কোণ নাম্বার 6, কোণ নাম্বার 8, কোণ নাম্বার 5, কোণ নাম্বার 7, কোণ নাম্বার 1, কোণ নাম্বার 3, এরকম গুণ চিহ্ন টাইপের থাকলে বা এক্সের মতো থাকলে এইগুলোকে বলা হয় ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। কী বলা হয়? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। এগুলো সমান হয় সবসময়। তার মানে কোণ 1 সমান সমান 3-এর, ঠিক আছে? 1 3-এর সমান, তোমার 2 4-এর সমান, তোমার 5 হয়ে যাবে 7-এর সমান, আর তোমার 6 হয়ে যাবে 8-এর সমান। ওকে, এগুলোকে বলা হয় ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। বোঝা গেল? তাহলে এটা 60 ডিগ্রি হলে দেখো এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি হবে? এটাও 60 ডিগ্রি হবে। এটুকু ক্লিয়ার হচ্ছে? এবার কথা হচ্ছে তোমার 4 আর 5 যা আছে না, একই দিকের কোণ, দুটো সমান্তরাল সরলরেখাকে একটি ছেদককারী রেখা কাটলে একই দিকের অন্তস্থ দুটি কোণ, ঠিক আছে? একই দিকে অন্তস্থ দুটি কোণ, দেখো এটা দেখো তুমি, একই দিকের অন্তস্থ দুটি কোণ, এই যে কোণ নাম্বার 4 যোগ কোণ নাম্বার 5। ওকে, এই দুটো তো আমার একই দিকের অন্তস্থ কোণ, বা এদিকে 3 আর 6 আছে, তুমি যে কোনো এক সাইডেটা নিতে পারো। তাহলে এই দুটো কোণের ভ্যালু সবসময় যোগ করলে 180 ডিগ্রি আসবে। বোঝা গেল? এগুলোকে বলা হয় ইন্টেরিয়ার অ্যাঙ্গেল তোমার। ওকে, অন্তস্থ কোণ বলা হয়, ঠিক আছে? এগুলোকে বলা হয় তোমার ভিতরের এই অন্তস্থ কোণ। এগুলো হচ্ছে তোমার সমান হয়, সমান নয়, যোগ করলে তোমার 180 ডিগ্রি হবে। সমান তো অপোজিট ভার্টিক্যালি অ্যাঙ্গেলগুলো হয়, ঠিক আছে? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলগুলো সমান হয়। আর এই দিকের ভিতরের এই 4 আর 5 নম্বর এই কোণ দুটো যোগ করলে আমার 180 আসবে, 3 আর 6 যোগ করলে 180 আসবে। ওকে, আবার এই যে সোজাসুজি কোণগুলো, অর্থাৎ এটাও তো তোমার সেই ভার্টিক্যাল অপোজিটের মতোই আসছে না, এই 4 আর 3 এই দুটো যোগ করলে 180 হয়, 5 আর 6 যোগ করলে 180 হয়। ওকে, আর তাহলে দেখো এটা যদি আমার 60 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি হবে? ওয়াইয়ের ভ্যালু বলো তো? কারণ কী হবে, এই দুটো যোগ করে আমার 180 আসবে, তাহলে এটা আমার হয়ে যাবে 120 ডিগ্রি। ব্যাস, একটার ভ্যালু আমি পেয়ে গেলাম, ওয়াই সমান সমান 120 ডিগ্রি। তাহলে এবার এদিকে আসো, এটা যদি 105 হয়, সেম জিনিস, এটা যদি 105 হয়, দেখো দুটো সমান্তরাল সরলরেখা, এদিকে একটা ভার্টিক্যালি রেখা কেটেছে, তাহলে এই দিকের সেম দিকের কোণ আমার কত হবে? 180 ডিগ্রি হবে যোগ করলে। তাহলে এদিক থেকে 105, তাহলে এক্সের ভ্যালু আমার কত হবে? 75 ডিগ্রি, কারণ এক্সের ভ্যালু 75 হলেই তবে দুটো যোগ করলে 180 আসবে। তাহলে এখান থেকে এক্স সমান সমান কত হয়েছে আমাদের? 75। আমাকে বের করতে বলেছে x + 2y, অর্থাৎ 75 + 2y মানে হচ্ছে 240, 240, যোগ করলে 5, 7 আর 4 11, 1 হাতে থাকে আমার 1 3, 315 ডিগ্রি। ওকে, অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দুটি কোণ পরিপূরক, বড় কোণটি ছোট কোণের থেকে 5 গুণের থেকে 6 ডিগ্রি কম। বড় কোণের মান কত? আচ্ছা, পরিপূরক কোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, ঠিক আছে? পরিপূরক বা কমপ্লিমেন্টারি, এই দুটো মনে করো একটা কোণ আমার এক্স আর একটা কোণ আমার ওয়াই। পরিপূরক কোণ কাকে বলে? যখন দুটো কোণকে যোগ করলে আমরা 90 ডিগ্রি পাবো, ঠিক আছে? যখন দুটো কোণকে যোগ করলে 90 ডিগ্রি পাই তখন হচ্ছে পরিপূরক। আর a + b অর্থাৎ দুটো কোণকে যোগ করে যদি আমরা 180 ডিগ্রি পাই তখন তাদের বলা হয় হচ্ছে তোমার পূরক কোণ বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, সম্পূরক কোণ বলে ওটাকে। পরিপূরক কোণ তো এটা, আর এটাকে বলা হয় সম্পূরক কোণ বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এটা বাদ দাও, এখন এইটা আমরা পড়ছি যখন, এটা ভালো করে পড়বো। তাহলে দুটো কোণকে যোগ করলে কত বলেছিল? 90 ডিগ্রি বলেছিল, এটুকু ক্লিয়ার হয়েছে? বলেছে একটি বড় কোণটা 6 ডিগ্রি বেশি কার? আচ্ছা, বড় কোণটি ছোট কোণের 5 গুণের থেকে 6 ডিগ্রি কম। বড় কোণটা ছোট কোণের 5 গুণের থেকে 6 ডিগ্রি কম। মনে করো এক্স কোণটা হচ্ছে তোমার বড়, ঠিক আছে? তাহলে এক্স কোণটা যদি আমার বড় হয়, এক্স সমান সমান কী হয়ে যাবে আমার? ছোটো কোণের 5 গুণ ছোটো কোণ কত আমার? ওয়াই, তাহলে 5y। এর থেকে বলেছে 6 ডিগ্রি কম, এর থেকে যদি আমি 6 ডিগ্রি কম করি তাহলে আমার দুটো সমান হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এবার তুমি কী করবে? দেখো এখান থেকে x সমান সমান আমাদের কী পাই? x সমান সমান আমরা পাই x সমান সমান
90 আর ওয়াইটাকে ওপাশে নিয়ে চলে যাও, তাহলে 90 ডিগ্রি মাইনাস ওয়াই, বোঝা গেল? এখানে দেখো এক্সের ভ্যালু এইটা আর এখানে এক্সের ভ্যালু এইটা, তাহলে দুটোকে আমি সমান করে দিতে পারি যে 90 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 5y মাইনাস 6। তাহলে এখান থেকে তুমি ওয়াইটাকে ওপাশে নিয়ে যাও, তাহলে ওয়াই ওপাশে নিয়ে গেলে যোগ হয়ে যাবে অর্থাৎ 6y, আর এই যে 6 আছে 6 এপাশে আসলে কী হবে, যোগ হবে, কারণ এখানে মাইনাস ছিল অর্থাৎ 96। তাহলে এখান থেকে ওয়াইয়ের ভ্যালু আমার হয়ে যাচ্ছে 6 16 ডিগ্রি। আমাকে বলেছে বড় কোণের মান, বড় কোণের মান কি, বড় কোণ কি আমাদের x ডিগ্রি, বড় কি আমাদের x, তাহলে x সমান সমান কী হয়ে যাবে 5 গুণ ওয়াইয়ের ভ্যালু কত 16, তাহলে 5 গুণ 16 মাইনাস 6 অর্থাৎ 80 মাইনাস 6 দ্যাট ইজ 74। ওকে, অপশান সি হবে কারেক্ট। একটি আয়তকার প্লটের কর্ণ এবং একটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 65 এবং 63 মিটার। আয়তকার প্লটটির পরিসীমা নির্ণয় করো। এরকম একটা আয়তকার প্লট দেওয়া আছে, বলা আছে একটি বাহুর দৈর্ঘ্য এবং একটি কর্ণের দৈর্ঘ্য, ঠিক আছে? একটা বাহুর দৈর্ঘ্য এবং একটি কর্ণের দৈর্ঘ্য বলা আছে তোমার 65 ও 63, মনে করো এটা 63 আর এটা হচ্ছে তোমার একটি কর্ণ, ঠিক আছে? একটা কর্ণর দৈর্ঘ্য বলা আছে, এটা কর্ণ মনে করো তোমার 65 এবং তোমার একটা বাহু বলা আছে 63, এই যে 63। তাহলে বলছে আয়তকার প্লটটির পরিসীমা কত? পরিসীমা মানে কি, তাহলে আমার দেখো পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এই হচ্ছে আমার পরিসীমার সূত্র। দৈর্ঘ্য না হয় আমার 63 দেওয়া আছে, বাট প্রস্থ আমি জানি না, কিন্তু এই যে একটা তোমার কর্ণের মান তোমার বলে দিয়েছে। এবার দেখো এটা একটা তোমার সমকোণী ত্রিভুজ, এটা তোমার একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই প্রত্যেকটা কোণের 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু 90 ডিগ্রি, তাহলে এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে আমরা সেই থিওরি থেকে বের করতে পারবো যে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজের স্কোয়ার। ওকে, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান কী হয়ে যাচ্ছে, অতিভুজের স্কোয়ার। এবার আমার একটা কথা বলো, 65 63 তুমি দেখতে পাচ্ছ, তাহলে এখানে কত হবে, এখানে হয়ে যাবে 16। এই জন্য তোমাদের বারবার বলি যে ট্রিপলেট মুখস্থ করো, যদি ট্রিপলেট মনে থাকতো তাহলে এই অঙ্ক আর এত কিছু করা লাগতো না, ঠিক আছে? 63 স্কোয়ার আর 16 স্কোয়ার যোগ করলে আমরা 65 স্কোয়ার পাবো। তাহলে আমি দৈর্ঘ্য কত জানি, তাহলে এবার পরিসীমা বের করে দাও, কারণ আমরা প্রস্থ পেয়ে গেছি 16, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য কত আমাদের দৈর্ঘ্য হচ্ছে 63 প্লাস প্রস্থ হচ্ছে আমাদের 16। ওকে, তাহলে এখান থেকে আমার হয়ে যাচ্ছে 2 গুণ 79, যেটা হচ্ছে আমার 18 8, হাতে থাকে 1, 7 দুগুণে 14 রাখে 15, 158 মিটার। অপশান এই হবে কারেক্ট আনসার। আচ্ছা, দুটি সমান্তরাল রেখাকে একটি ছেদক রেখা ছেদ করলে, দুটি সমান্তরাল সরল রেখাকে একটি ছেদক রেখা ছেদ করলে নিচের কোণগুলি সত্য সেটা বের করতে হবে। বলেছে সমস্থানিক কোণসমূহ সমান বা ক্রসপন্ডিং অ্যাঙ্গেলস আর ইকুয়াল, ক্রসপন্ডিং অ্যাঙ্গেল আর ইকুয়াল। ওকে, ক্রসপন্ডিং অ্যাঙ্গেল মানে বলছি দেখো, অল্টারনেট তোমার ক্রসপন্ডিং অ্যাঙ্গেল বলা হয় এটাকে এবং এটাকে, এগুলোকে বলা হয় ক্রসপন্ডিং অ্যাঙ্গেল, ঠিক আছে? এগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয় তোমার ক্রসপন্ডিং অ্যাঙ্গেল। তাহলে এইগুলোকে বলছে যে ক্রসপন্ডিং বা সমস্থানিক কোণসমূহ সমান। হ্যাঁ, এই ক্রসপন্ডিং অ্যাঙ্গেলগুলো সবসময় সমান হয়, এদিকের এইটা, অথবা তুমি এই পাশেরগুলো দেখো, যদি এইটা আবার এই দিকের এইটা গেলে এইটা হবে, এইটা গেলে এইটা হবে, এইগুলোকে বলা হয় ক্রসপন্ডিং অ্যাঙ্গেল। এইগুলো বলছে সমান, হ্যাঁ ক্রসপন্ডিং অ্যাঙ্গেল আমার সমান হয়। এই মুছতে লেগে যাবে টাইম, তাহলে এটা আমার রাইট। বলছে বিকল্প অন্তস্থ কোণসমূহ সম্পূরক, বিকল্প অন্তস্থ কোণসমূহ বলেছে সম্পূরক, বা তোমার ইংরেজিতে কী বলে অল্টারনেট ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস আর সাপ্লিমেন্টারি। ইন্টেরিয়ার অ্যাঙ্গেল কোনগুলো, এটা এবং এটা, এইগুলো হচ্ছে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, এদিকের এটা। এবার বলেছে বিকল্প বা অল্টারনেট, মানে এই কোণটা নিলে এই কোণটা নেব। এই অল্টারনেট অ্যাঙ্গেলগুলো বলেছে কি সম্পূরক, মানে এদের দুজনকে যোগ করলে আমার 180 ডিগ্রি হবে। একদম ভুল, কখনোই হয় না, এই দুটোকে যোগ করলে কখনো 180 ডিগ্রি হবে না, কারণ এইটা এবং এইটা মানে একই সাইডের দুটো তোমার ইন্টেরিয়ার অ্যাঙ্গেল বা একই সাইডের দুটো অন্তস্থ কোণকে যদি আমরা যোগ করি তবেই আমার 180 ডিগ্রি হবে। এই দিকের এই দুটো অথবা এই দিকের এই দুটো কোণকে যোগ করলে 180 ডিগ্রি হবে। কিন্তু অল্টারনেট অর্থাৎ এইটা যোগ করলে 180 ডিগ্রি তো হওয়ার কোনো চান্স নেই। বাই চান্স হয়ে গেল, বাট হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় না। কখন হয় বলো তো, যখন এটা সমান্তরাল সরলরেখা, এটাও একটা সমান্তরাল সরলরেখা, একে অপরের প্যারালাল আছে। ওকে, এবং এই দিক থেকে একদম 90 ডিগ্রিতে কেটেছে, ঠিক আছে? একদম 90 ডিগ্রিতে কেটেছে এটা। তাহলে দেখো এটা 90, এটা 90, এটা 90, এটা 90, সব 90 ডিগ্রির, সেই জন্য সেইখানে হতে পারে। বাট যদি একটু যদি এরকম করে টেরা হয়ে কাটে তাহলে কিন্তু আর হবে না। তাহলে যেহেতু আমার হচ্ছে না, তাহলে আমি কেন এটাকে সঠিক বলতে পারবো না।
ওকে, তারপরে বলেছে ছেদক রেখার একই পাশে অবস্থিত ক্রমিক কোণসমূহ সমান। ছেদক রেখা, এই যে ছেদক রেখা এর একই দিকে অবস্থিত, মানে এই দিকটাতে এইটা এবং এইটা বলছে সমান হবে না, এটা সমান হয় না, এটা কখন সমান হয় যখন ছেদককারী রেখা আমার একদম 90 ডিগ্রিতে কাটে তখন সমান হয়। তাছাড়া যদি একটুখানি বেঁকে কাটে তখন কিন্তু আর সমান হয় না, তখন কী হয় এই দুটোর যোগফল আমার 180 ডিগ্রি হয়, তাহলে এটাও আমার রাইট হবে না। বলেছে বিকল্প অন্তস্থ কোণসমূহ সমান, বিকল্প অন্তস্থ কোণসমূহ হচ্ছে আমার সমান, বা অল্টারনেট ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস আর ইকুয়াল। অল্টারনেট ইন্টেরিয়ার অ্যাঙ্গেল কোনগুলো, তোমার এইটা এবং এইটা বলছে সমান, ঠিক আছে, হ্যাঁ এই কোণগুলো আমার সমান হয়, বাট ওই যোগ করলে 180 হবে না, ঠিক আছে, এই কোণের মান যা হবে এই কোণের মানটাও তাই হবে, সুতরাং এটা আমার রাইট, অর্থাৎ এ আর ডি হচ্ছে আমার রাইট, অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে, কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে, অপশান সি। 13 দাগ, যদি একটি নিয়মিত বহুভুজের কর্ণের সংখ্যা এত হয় তাহলে বহুভুজের বাহুর সংখ্যা কত? কর্ণের সংখ্যার সূত্র আমরা কি জানি, n ইন্টু n মাইনাস 3/2, এটা সমান সমান কত বলা আছে, 65। তাহলে এখান থেকে n সমান সমান আমরা বলতে পারি, n ইন্টু n মাইনাস 3 সমান সমান কত বলবে, 130। এবার এটা থাকবে তোমাদের হোমওয়ার্ক, এখানে n এর মান কত হবে আমাকে বলবে, ঠিক আছে, কিচ্ছু করবে না তোমরা, এখানে জাস্ট ভ্যালু পুট করে দেখবে, দেখে আমাকে হোমওয়ার্ক মানে কমেন্ট বক্সে জানাবে যে এটার অ্যান্সার কী হবে। ওকে, সদৃশ দুটি ত্রিভুজ বা সিমিলার ট্রায়াঙ্গেল এবিসি এবং ডিইএফ এর পরিসীমা যথাক্রমে 75 এবং 60। যদি বিসি 15 সেমি হয় তবে ইএফ এর দৈর্ঘ্য কত? দুটো ত্রিভুজ আছে, এবিসি এবং ডিইএফ, এ বি সি এবং ডিইএফ, বলেছে এর পরিসীমা যথাক্রমে 75 ও 40। পরিসীমা মানে এর পরিসীমা হচ্ছে 75 আর এর পরিসীমা হচ্ছে 40। দেখো যখন সিমিলার থাকবে আমার, ঠিক আছে, যখন আমার ত্রিভুজ সদৃশ বা সিমিলার, ঠিক আছে, তখন এদের অনুপাত সব কিছুর সেম হয়, শুধুমাত্র ক্ষেত্রফলটা ছেড়ে এদের অনুপাত সব কিছুর সেম হয়। মানে এটা যদি 75, তাহলে 75:40, তাহলে 5 দিয়ে কাটলে 15, 5 দিয়ে কাটলে আমার 8। ওকে, তাহলে এদের বাহুর অনুপাত, তোমার কোণের অনুপাত, তোমার পরিসীমার অনুপাত, তোমার হচ্ছে তোমার মিডিয়ান বা যেটা মধ্যমা, যেটা হচ্ছে তোমার লম্ব, সব কিছুর অনুপাত তোমার সেম হবে, শুধুমাত্র ক্ষেত্রফলের ক্ষেত্রে স্কোয়ার হয়ে যাবে আর বাকি সব কিছু সেম। তাহলে এদের পরিসীমার অনুপাত কত, 15:8, তাহলে এদের বাহুর অনুপাতও কী হবে বলো তো, 15:8ই হবে, ঠিক আছে, বাহুর অনুপাতও 15:8 হবে। তাহলে বিসি বাহু কত দেওয়া আছে, বিসি বাহু আমার 15 দেওয়া আছে, মানে দেখো 15-র ভ্যালু বলা আছে 15, আমাকে বের করতে হবে ইএফ এর দৈর্ঘ্য, ইএফ কত, আমার নিচের বাহুটা মানে বিসি বাহুর সমান যে বাহুটা সেটা, তাহলে এটাও কত হয়ে যাবে আমার, এটা আমার 8ই হয়ে যাবে, কারণ 15-র ভ্যালু যদি 15 হয় 8-এর ভ্যালু 8 হবে। পি কিউ আর এস চতুর্ভুজে কিউ ও এস এর যোগফল 150 ডিগ্রি, পি ও আর এর অনুপাত হচ্ছে এত, তবে আর এর মান কত? দেখো একটা চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি হয়ে যায় 360 ডিগ্রি। ওকে, এর মধ্যে আমার দুটো কোণ বলা আছে 150 ডিগ্রি, তাহলে এই দুটোকে আগে বাদ দিয়ে দাও, 0, 5 আর কত হলে 6, 1, 1 আর কত হলে 3, 2, তাহলে কত হচ্ছে 210 ডিগ্রি হচ্ছে। তাহলে বাকি কোণ দুটো যে হবে তাদের যোগফল কত হবে, 210 ডিগ্রি। এখানে এদের যোগফল কত, 7, তাহলে 7 ইউনিটের ভ্যালু হচ্ছে আমার 210, তাহলে আমাকে আর এর মান বের করতে বলছে, আর কত আমার 3 ইউনিট, তাহলে 3-এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, 210 ইন্টু 90 ডিগ্রি। ওকে, কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে আমার অপশান বি। বলেছি একটি ত্রিভুজের বাহুগুলি যথাক্রমে এত হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করুন। 5, 7, 10 দেখছি আমি, 5, 7, 10, 5, 7, 10 তো কোনো, এটা তো কোনো ত্রিভুজ হচ্ছে না, তোমার সমকোণী ত্রিভুজ তো হচ্ছে না, তো এটাকে আমরা কী করবো, এটাকে আমরা হিরোস ফর্মুলা দিয়ে করবো, যেটা এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এখানে এস সমান সমান হচ্ছে তোমার অর্ধ পরিসীমা। ওকে, অর্ধ পরিসীমা, তাহলে আগে এসের ভ্যালু বের করে নাও, এস সমান সমান কী হয়ে যাবে, এস সমান সমান আমার সবার যোগফল বাই 2, 5, 7 আর 10/2, তাহলে 7, 5, 12 আর 10, 22/2 মানে হচ্ছে তোমার 11। ওকে, তাহলে কত হয়ে যাচ্ছে 11, তাহলে সমান সমান রুটের মধ্যে আমার এসের ভ্যালু কত, 11, 11 ইন্টু 11 থেকে কত বাদ যাবে 5, অর্থাৎ কত হয়ে যাচ্ছে 6, ইন্টু 11 থেকে বাদ যাবে কত 7, অর্থাৎ হয়ে যাচ্ছে কত আমাদের 4, ইন্টু 11 থেকে বাদ যাবে 10 মানে 1, তাহলে এটা হচ্ছে রুটের মধ্যে আমাদের 11 গুণ 6কে যদি ভাঙাই 2 গুণ 3, ইন্টু 4কে যদি ভাঙি তাহলে 2 গুণ 2 ইন্টু 1, তাহলে আলটিমেটলি আমার দেখো দুটো 2 বাইরে আসছে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 2√66, অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল, 16-র অ্যান্সার অপশান এ। 17 দাগ, একটি আয়তক্ষেত্রের বাহুগুলোর অনুপাত এত, এর পরিসীমা বলেছে 90, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? দেখো পরিসীমার সূত্র আমরা জানি দৈর্ঘ্য যোগ প্রস্থ। ওকে,
2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হচ্ছে পরিসীমার সূত্র। তাহলে এখানে দেখো তোমার বলা আছে যে বাহুগুলোর অনুপাত এত, তাহলে আমি আরেকটু ছোটো করে নিই, ঠিক আছে। আর একে আমি আরও 2 দিয়ে কাটলে কত হবে, 4:5। তাহলে 2 গুণ, একটাকে তুমি 4x ধরো, একটাকে 5x ধরো, তাহলে 2 গুণ 4x প্লাস 5x ইজ ইকুয়াল টু কত বলা আছে, এটা পরিসীমা, সেটাই বলা আছে 90। তাহলে এখান থেকে যদি আমি 4x প্লাস 5x অর্থাৎ 9x বের করি, 9x সমান আমার হয়ে যাচ্ছে 90/2। তাহলে 9 দিয়ে কাটলে এটা 10, অর্থাৎ এক্সের ভ্যালু কত আমাদের 5 করে আসছে, এক্সের ভ্যালু কত 5 করে আসছে। তাহলে এখান থেকে ক্ষেত্রফল বের করবো, আমাদের ক্ষেত্রফল কী হয়ে যাবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ 4x ইন্টু 5x, তাহলে 4 5 20 আর x গুণ করলে x স্কোয়ার, তাহলে 20 ইন্টু এক্সের ভ্যালু কত 5, 5 স্কোয়ার মানে 25, 20 ইন্টু 25 মানে 500 সেমি স্কোয়ার। অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। দুটি সমান্তরাল রেখাকে একটি ছেদক রেখা ছেদ করলে একই পাশে অবস্থিত অন্তস্থ কোণ দুটির অনুপাত হয়ে যায় 2:3। বড় কোণটি কত, দুটি সমান্তরাল সরলরেখাকে একটি ছেদক রেখা ছেদ করলো একই পাশে দুটো অন্তস্থ কোণ, এই দুটো কোণ, এই দুটোর কোণের যোগফল কত হয়ে যায়, সবসময় 180 ডিগ্রি হয়ে যায়। তাহলে এখান থেকে 2x প্লাস 3 এক্স ধরা দরকার নেই, 2 আর 3 কত গেলো 5, তাহলে 5-এর ভ্যালু আমি কত বলবো 180 ডিগ্রি। আমার কাছে চেয়েছে বড় কোণটির মান কত, বড় কোণের মান কত, এখানে এর মধ্যে বড় কোণকে, বড় কোণ হচ্ছে তোমার 3 ইউনিট, এইটা বড় কোণ। তাহলে 5-এর মান যদি 180 হয়, তাহলে 3-এর মান কত, তাহলে 180 ইন্টু 3/5, 3 5 15, 5 6 30, অর্থাৎ 3 6 18, 8 হাতে আমার 1 10, 108 ডিগ্রি। বোঝা গেছে। একজন মালি তার আয়তকার বাগানের দৈর্ঘ্য 40% বাড়িয়ে এবং প্রস্থ 20% কমিয়ে বাগানের ক্ষেত্রফল বৃদ্ধি করে। নতুন বাগানের ক্ষেত্রফল পুরনো বাগানের তুলনায় কত শতাংশ বেশি। দেখো 40% বাড়ানো মানে কি, এখানে তুমি সাকসেসিবল লাগাতে পারো। 40% বাড়ানো মানে কি, 40% মানে কি জানি আমরা, 2/5, অর্থাৎ আগে যদি 5 থাকতো তাহলে এখন কত হয়ে গেছে, 7 হয়ে গেছে, কারণ 2 বেড়েছে। দ্বিতীয় ক্ষেত্রে বলেছে 20% কমানো, 20% মানে আমরা জানি 1/5, মানে আগে যদি 5 থাকতো এখন 1 কমে কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। আগে 5 থাকলে এখন কত হয়ে যাচ্ছে, 4। তাহলে দেখো 5 5 25 ছিল আগে, এখন হচ্ছে আমার 4 7 28, তাহলে বেড়েছে নিশ্চয়ই আমার 3 ইউনিট বেড়েছে, কতর উপর, 25-এর ওপর ইন্টু 100, অর্থাৎ আলটিমেটলি আমার 12%-এর বৃদ্ধি হয়েছে। অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে। সো শেষ হয়ে গেল তোমাদের টোটাল জ্যামিতি, যেটা এলপি 2024 এসেছিলো। এবার শুরু করবো আমরা অ্যালজেব্রা বা বীজগণিত। ওকে, তো কেউ যদি জল টল খেতে চাও ভিডিও পজ করে যাও, জল টল খেয়ে নাও। এখন আমাদের অ্যালজেব্রা চলবে, অ্যালজেব্রাতে সম্ভবত এরকম 15-16টাই আছে। ওকে, তো শুরু করি তাহলে। দেখো বলেছে 3টে পেন্সিল ও 5টি পেনের দাম হচ্ছে 101 টাকা। ওকে, 3টে পেন্সিল, আচ্ছা দাঁড়াও, পেন্সিল হচ্ছে আমার এক্স আর পেন হচ্ছে, কারণ দুটোই পিপি তো গরমিল হয়ে যাবে, পেনের নাম হচ্ছে ওয়াই। তাহলে আমার কাছে জানতে চেয়েছিল যে 3টে পেন্সিল ও 5টা পেনের দাম এত। ওকে, 3টে এক্স প্লাস 5y এর ভ্যালু বলা আছে 101 টাকা। আবার বলেছে আবার 5টা পেন্সিল প্লাস 3টে পেন, এর ভ্যালু বলেছে 91 টাকা। আমার কাছে জানতে চেয়েছে দুটো পেন্সিল ও 2টি পেনের দাম কত। দেখো 2x প্লাস 2y এর ভ্যালু জানতে চেয়েছে, এখান থেকে যদি আমি 2 কমন নিই, x প্লাস ওয়াই, তার মানে আমার অ্যান্সার যেটাই আসুক না কেন 2 এর মাল্টিপেল হবে। তাহলে 2 এর মাল্টিপেল তো এটা হচ্ছে না, এটা বাদ অলরেডি, বাকিগুলো সব 2 এর মাল্টিপেল আছে, বাদ দাও। এবার দেখো এখানে 3x আর 5y, এখানে 5x 3y, যে কোনো একটাকে তুমি সমান করো, এটাকে তুমি কাজ করো, এটাকে তুমি গুণ করে দাও 5 দিয়ে, আর এটাকে তুমি গুণ করে দাও 3 দিয়ে। তাহলে 3 5 15x প্লাস 5 5 25y সমান সমান 505। এদিকে যদি 3 দিয়ে গুণ করি, 3 5 15x প্লাস 3 3 9y সমান সমান 3 অক্ষে 3 আর 3 9 27, 273। এবার বড়টা থেকে ছোটোটা তুমি বাদ দাও, এটা মাইনাস করো, তাহলে মাইনাস 15x কেটে গেল, 25-এর থেকে 9 চলে গেলে আমার পড়ে থাকছে এখানে 16y। ওকে, কত হচ্ছে 16y, এর ভ্যালু দেখো এখান থেকে আমার 2, 7 আর কত হলে 10, 3 হাতে আমার 1, 2 রেখে 3, 3 আর কত হলে 5, 2। ওকে, তাহলে ওয়াইয়ের ভ্যালু আমার কত হয়ে যাচ্ছে এখান থেকে, ওয়াইয়ের ভ্যালু ভাগ করলে 16কে 16 থাকে হচ্ছে আমাদের 7 72, 4 64 থাকে 8.80 মানে 5। তাহলে ওয়াইয়ের ভ্যালু আমাদের কত হয়েছে, ওয়াই সমান সমান আমরা জানি 14.5। এখান থেকে এক্সের ভ্যালু বের করবো, যে কোনো এক জায়গায় বসিয়ে দাও, তাহলে 3x প্লাস 5y ইজ ইকুয়াল টু 101 ছিল। তাহলে এখান থেকে 3x প্লাস 5 5 25-এর 5 হাতে আমার 2
5×14 আর 2 72, অর্থাৎ 72.5 সমান সমান কত হবে 101 হবে। তাহলে এখান থেকে 3x সমান সমান কত, 3x সমান সমান 101 থেকে তুমি 72.5 বাদ দাও। তাহলে 5 আর কত হলো 10, 5 হাতে আমার 1, 2 রেখে 3 আর কত হলো 11, 8 আর 3 11, হাতে 1, 7 রেখে 8, 28.5। তাহলে এখান থেকে এক্সের ভ্যালু আমার হয়ে যাচ্ছে 3 নং 27 থাকে আমার 1 15 3 5 9.5। ওকে, এক্সের ভ্যালু কত 9.5। আমাকে বলেছে যে 2x প্লাস এইটা বের করতে 2 × x + y। তাহলে 2 গুণ x কত আমাদের 9.5 যোগ y কত 14.5, এদের ভ্যালু বের করতে হবে। তাহলে 2 গুণ 9 আর 14 হয়ে যাচ্ছে তোমার 23 আর 0.5 1, অর্থাৎ 24, আলটিমেটলি 48 হয়ে যাচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? নিচের রাশিটিকে সরল করো। সরল করতে বলেছে, কি করবে এখানে, কিছুই করবে না, জাস্ট গুণ করবে। ওকে, এই যে এই ভ্যালুটা আছে b - c দিয়ে এটাকে গুণ করবে, আর এদিকে a - c দিয়ে এটাকে গুণ করবে। ঠিক আছে, 2bকে গুণ করবে। তাহলে ভালো করে খেয়াল করে গুণ করে দেখো, b দিয়ে আগে আমি এই তিনটেকে গুণ করব। তাহলে b দিয়ে যদি গুণ করি তাহলে প্রথমে আমার হয়ে যাচ্ছে ab প্লাস 2b², আর b দিয়ে দেখো মাইনাস আর প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস bc। ক্লিয়ার হয়ে গেল। এবার মাইনাস সি দিয়ে কিন্তু এগুলোকে গুণ হবে। তাহলে মাইনাস সি দিয়ে যদি এটাকে গুণ হয় তাহলে প্রথমটা হয়ে যাচ্ছে আমার মাইনাস ac মাইনাস 2bc, আর এই মাইনাসে প্লাস c²। এটুকু ক্লিয়ার হয়েছে? এই সি আর এই সি গুণ করলে কী হয়ে যাবে c²। ওকে, নেক্সট এখানে কি আছে, মাঝখানে আছে প্লাস। এবার দেখো এইটুকু করার পরে না তোমার অঙ্কর অ্যান্সার চলে আসে, অ্যান্সার হবে ডি। কেন ডি হবে আমি পরে বলে দিচ্ছি। দেখো, তো এবার তুমি এটুকু গুণ করো, 2b দিয়ে এটাকে গুণ করো, তাহলে প্লাস 2b দিয়ে গুণ করলে 2ab আর মাইনাস 2bc। ওকে, মাইনাস 2bc, আর এদিক থেকে আমার লাস্টে পড়ে আছে প্লাস b²। এবার দেখো এখানে দুটো b², এখানে একটা b², তাহলে টোটাল আমার 3b² হলো। তাহলে এবার দেখো এখানে কি আছে, আমার b² পরে c² একমাত্র একটাই আছে, তাহলে প্লাস c²। এইটা দেখেই আমি তোমাকে বললাম যে এটা অ্যান্সার হবে। আর কোনোটার মধ্যেই দেখো c² নেই, আর এর মধ্যে শুধুমাত্র একাই c² পড়ে আছে। এমন তো নয় যে এখানে প্লাস c² আছে আর কোথাও মাইনাস c² আছে, কেটে যাবে, নেই তো। তাহলে শুধুমাত্র প্লাস c² পড়ে আছে, মানে প্লাস c² আমার থাকবেই অপশানের মধ্যে। তো শুধুমাত্র একটাতেই ছিল বলে এটা অ্যান্সার হয়ে গেল। ওকে, তাছাড়া এমনি তো বুঝে গেলে 3b² প্লাস c² অ্যান্সার, এটাই হবে। বলেছে নিচের রাশিটিকে একটি পূর্ণবর্গ আকারে প্রকাশ করো। পূর্ণবর্গ মানে কি, স্কোয়ারের ফর্মে লিখতে হবে। এই রাশিটাকে একটা স্কোয়ারের ফর্মে লিখতে হবে। তো সবার আগে একটা সূত্র তোমরা মাথায় রাখবে। সূত্রটা কি, x + y + z এর হোল স্কোয়ারের সূত্র। এর হোল স্কোয়ারের সূত্র কী হয়ে যায়, x² + y² + z² + 2xy + 2yz + 2xz। ওকে, 2xz। তাহলে এখান থেকে আমি দেখে বলো কোনটা হবে অ্যান্সার। এটার অ্যান্সার হবে এটা। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, দেখে বলা যায়। তো কি করবে তোমরা, এই যেহেতু বড়টা মানে এরকম করে হোল স্কোয়ার দেওয়া আছে, একে ভাঙাবে, মানে এটাকে ভাঙালে এটা আসে কিনা সেটা দেখবে। তো প্রথমে যদি আমরা একে ভাঙাই তাহলে a², তারপরে কি আছে আমার b², মানে এর b² -3 যদি হোল স্কোয়ার করি তাহলে প্লাস 9b² হয়, আর মাইনাস 2c কত হয়ে যাবে, -2c মানে 4c² হবে, বাট 4 তো আমার কোথাও নেই, তো এটা আমার অ্যান্সার হচ্ছে না, কেটে গেল। দ্বিতীয়টা যদি আমি আসি তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে আমার a² + 9b² + c² হচ্ছে এইটুকু, বাট তারপরে আমার কত হবে -6ab হওয়ার কথা, অর্থাৎ প্রথম দুটো গুণ করতে হবে। তাহলে প্লাস, তো প্লাস হচ্ছে 2 তো আমার থাকে, তাহলে 3a আর b অর্থাৎ 3ab আর +2 অর্থাৎ +6ab হয়ে যাচ্ছে আমার, বাট +6ab কেন হবে, হবে তো -6ab, তাহলে এটাও আমার আসছে না। এটা যদি করি এটাই আমার অ্যান্সার হবে। এটা কেন হবে না দেখো বলছি। এখান থেকে প্রথমে যদি আমরা স্কোয়ার করি, a² করি, তাহলে এটা হয়ে যাচ্ছে a² + bc মানে 9b² + c², এটুকু হলো প্লাস, প্রথম দুটো গুণ হবে আমার 2 এর সাথে, তাহলে -3b আর এখান থেকে a অর্থাৎ -3ab, আর একটা 2 ছিল আমাদের এই যে সূত্রের 2, তাহলে -6ab হয়ে যাচ্ছে প্লাস মাইনাসে, তাহলে এটা মাইনাসই হয়ে যাচ্ছে পুরোটা। ঠিক আছে, ব্যাস এটুকু তো হলো। তারপরে আবার কি, পরের দুটো গুণ হবে, এই যে পরের দুটো কি 2yz অর্থাৎ এই দুটো গুণ হবে, প্লাস y আর z গুণ করে 3bc -3bc 2 × -3bc, তাহলে 3 দুগুণে -6bc হবে এখানে।
কত হয়ে যাবে -6bc, বাট এটা তো +6b আছে, -6b তো নেই, তাহলে অপশান সি হবে একমাত্র কারেক্ট আনসার। বোঝা গেল? শুধুমাত্র একটু সূত্র মুখস্থ রাখলে ইজিলি করা যায়। p/q এটা সমীকরণে প্রকাশ করাচ্ছে, আছে আমার p/q, এর পাওয়ার আছে আমার 2m + 2 ইজ ইকুয়াল টু q/p, এর পাওয়ার দেওয়া আছে আমার 9/m। ঠিক আছে, মনে করো কোনো কিছুর পাওয়ার যদি x/y সমান যদি আমার m দেওয়া থাকে, তাহলে এটাকে যদি আমরা উল্টে দিই মানে y/x যদি করি, তাহলে পাওয়ারও আমার বিয়োগ হয়ে যায়। ঠিক আছে, -m হয়ে যাবে। বোঝা গেল? এটাকে যদি আমি উল্টে দিই তাহলে কী হয়ে যাবে আমার -m বা উল্টে যাবে, যাই হোক না কেন আমার উল্টে যাবে। ঠিক আছে, ভগ্নাংশের পাওয়ার যদি দেওয়া থাকে তাকে যদি আমরা উল্টাই তাহলে সেটা মাইনাস হয়ে যাবে। তাহলে এটা আছে আমার p/q, এর পাওয়ার কত ছিল 2m + 2 সমান এটাকে তুমি উল্টে দাও, p/q করো, এর পাওয়ার কত ছিল মাইনাস, তাহলে একটা মাইনাস চলে আসবে এক্সট্রা, 9 - m। এবারে একটা জিনিস দেখো, p/q দুদিকেই সমান, তাহলে এই দুটোকে আমি কেটে দিতে পারি, তাহলে শুধুমাত্র পাওয়ার আমার সেম হয়ে যাবে এখান থেকে। তাহলে পাওয়ার সেম করলে 2m + 2 ইজ ইকুয়াল টু হয়ে যাবে আমার -9, আর মাইনাসে +m, তাহলে +m যদি এপাশে আসে তাহলে মাইনাস, অর্থাৎ m এর ভ্যালু ওইদিকে গেলে হয়ে যাবে কত আমার -11। অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। এতর থেকে এত বিয়োগ করলে নিচের কোনটা পাওয়া যায়? -x² এখান থেকে বিয়োগ করতে বলেছে আমার x² - y²কে, তাহলে y² - x² - এখানে দেখো দুটো y² অর্থাৎ +2y² আর -2x², এখান থেকে আমি দুই কমন নিতে পারি, তাহলে y² - x² হয়ে যাচ্ছে, y² - x² একটাতেও নেই, আমাদের x আগে আছে, তাহলে xকে যদি আমার আগে আনতে হয় তাহলে কী করতে হবে, একটা মাইনাস আর একটা কমন নিয়ে নিতে হবে, তাহলে -2 হয়ে যাচ্ছে এখান থেকে, তাহলে এখানে আমার x² আর এটা হয়ে যাবে আমাদের +y²। ওকে, x² + y², কোথায় গেল সেটা? অপশান বি। ওকে, 5 হয়ে যাবে অপশান বি। ঠিক আছে, এক সেকেন্ড, এটা তো প্লাস হবে, সরি এটা মাইনাস হবে, তার কারণ কেন দেখো, এখানে কী ছিল আমাদের, এই যে 2y² প্লাসে ছিল না, তাহলে এই যে 2 এর সাথে y গুণ করলে 2y, কিন্তু মাইনাস আর এই মাইনাস প্লাস, তাহলে +2y² হয়ে যাচ্ছে, আর -2 আর x গুণ করলে -2x², তাহলে এটাই ফিরে আসে, তাহলে এটা ভিতরেরটা হয়ে যাবে মাইনাস, অর্থাৎ অপশান এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নিচের রাশিটিকে সরল করো, এটাকে তুমি সরল করতে হবে। আচ্ছা, a - b তার হোল স্কোয়ারের সূত্র, তাহলে a² অর্থাৎ 4z², a² - 2ab 2 গুণ, এটা মনে করো a, এটা মনে করো b, তাহলে 5 দোকানে 10, 10 হচ্ছে তোমার xy zy 10zy অর্থাৎ 20zy 20zy। ওকে, 20zy এখান থেকে হয়ে যাচ্ছে, তারপরে তোমার এখানে হয়ে যাচ্ছে, আর এটুকু তো গেল, +b² অর্থাৎ মাইনাসে +25y², মাইনাসে +25y², এটুকু হলো, ব্যাস। তারপরে হচ্ছে এইটা প্লাস a + b তার হোল স্কোয়ার অর্থাৎ a² অর্থাৎ 25z² প্লাস 5 দোকানে 10yz 20yz 2ab ছিল, ঠিক আছে, প্লাস 4y², আর ওপাশে আমার -25z² পড়ে আছে, 25z² পড়ে আছে। এখান থেকে যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখো 25z² কেটে গেল। আচ্ছা, আর কি কিছু কাটাকাটি যায়? আর তো কাছে কাটাকাটি যাচ্ছে না, তাহলে এখান থেকে হয়ে যাবে আমার 4z² আর -20zy, এদিক থেকে +20yz, এটাও তো কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি আমার 25y² আর 4y² অর্থাৎ +29y², এটা হয়ে যাবে অ্যান্সার তোমার সি, 29y² + 4z²। হ্যাঁ, ঠিক আছে, এতর থেকে এত এবং এতর যোগফল বিয়োগ করো। ওকে, 13x - z, এর থেকে তুমি বিয়োগ করবে কত, 2x - 3y + 7z এদের যোগফল অর্থাৎ 4z - 5x, দেখো যোগ করলে এই থাকবে, ঠিক আছে, তাহলে এখান থেকে এবার এই মাইনাস দিয়ে ভিতরেরগুলোকে সব গুণ করতে হবে, তাহলে 13x - z মাইনাস সব ভিতরে যা সাইন ছিল সব চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ 2x + 3y - 7z। ওকে, 7z -
4z আর এই মাইনাসে মাইনাসে প্লাস 5x। ওকে, এবার দেখো কাটাকাটি কিছু যাচ্ছে কিনা। 13টা এক্স আছে এখানে, 13x আর মাইনাস 2x অর্থাৎ 11টা এক্স পড়ে থাকবে, তার সাথে আরও 5টা এক্স যোগ হবে অর্থাৎ 16x হয়ে যাবে এখানে। ঠিক আছে, কত এক্স হবে এখান থেকে দেখতে পাচ্ছি আমি 16x হবে, অর্থাৎ 16x দিয়ে একটাই আছে অপশানে ডি, আর করতে হবে না, এইটুকু করলে অ্যান্সার চলে আসছে। এর মান কত? এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী জানো তো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে একবার এ প্লাস বি হয় আর একবার এ মাইনাস বি হয়। তাহলে দেখো এখানে এ প্লাস বি এ মাইনাস বিতে আছে, এই যে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এটাকে আমরা বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এটা কি আছে দেখো সেম জিনিস, ওয়াই মাইনাস জেড আর ওয়াই প্লাস জেড অর্থাৎ ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, সরি মাইনাস জেড স্কোয়ার হবে এটা, তারপরে প্লাস এটাও সেম অর্থাৎ জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার কাটাকাটি করে দেখো এক্স কাটা ওয়াই কাটা জেড কাটা, আলটিমেটলি আমার কী পড়ে আছে? 0। অপশান সি কারেক্ট আনসার। 9 দেখ বলেছে এই সমীকরণকে সন্তুষ্ট করে এমন কে এর মান কত? সমীকরণটা পুরোটা তো লেখা নেই এখানে। 0.009 বাই কে ইজ ইকুয়াল টু বলা আছে আমার 0.01। এই যে সমীকরণটা এখানে পুরো লেখা আছে। তাহলে এখান থেকে যদি আমি কে এর ভ্যালু বের করতে যাই, তাহলে কে পাশে যাবে আর এটা পাশে নিচে চলে আসবে, তাহলে কে সমান আমি কী বলতে পারি যে 0.009 বাই 0.01 এটা হয়ে যাচ্ছে। এবার করে দেবে কি তুমি? পয়েন্ট তোলো, এই পয়েন্ট তোলো, এই পয়েন্ট তোলো, নিচে আমার হয়ে যাচ্ছে একের পরে 3টে শূন্য, উপরে হয়ে যাচ্ছে আমার একের পরে 2টো শূন্য, তাহলে এগুলো তো আমার আউট হয়ে যাচ্ছে, তাহলে একটা দুটো অর্থাৎ 9/10 দ্যাট ইজ 0.9, মানে 0.9 বলতে পারো আর কি। অপশান সি হবে কারেক্ট আনসার। 10 দেখ এক্স প্লাস 1/x যদি 4 হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x এর ভ্যালু কত? এটার ভ্যালু হয়ে যাবে তোমার 14। ঠিক আছে, এক্স প্লাস 1/x সমান যদি কে দেওয়া থাকে তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ভ্যালু হয়ে যায় কে স্কোয়ার মাইনাস 2। কী করে আসে এটা? দেখো এক্স প্লাস 1/x এর ভ্যালু কত দেওয়া আছে? 4 দেওয়া আছে। তুমি এক কাজ করো, উভয় দিকে তুমি হোল স্কোয়ার করো, তাহলে এখান থেকে আমি এ প্লাস বি তার হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x অর্থাৎ 2ab প্লাস বি স্কোয়ার মানে 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হয়ে গেলো? 4 4 16। এখান থেকে দেখো এক্স কেটে গেল, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু আমার হয়ে যাচ্ছে 16। তাহলে এখান থেকে দেখো তুমি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার আর এই 2 ওপাশে চলে যাচ্ছে, তাহলে 2 ওপাশে গেলে 16 থেকে 2 চলে গেলে কী হয়ে যাবে আমাদের? 16 থেকে 2 চলে গেলে আমাদের 14 হয়ে যাবে। তাহলে দেখো এ পাশে যেটা থাকে তার স্কোয়ার করে আমি 2 বাদ দিলাম, এই যে পাশে যেটা থাকে তার স্কোয়ার করে আমি 2 বাদ দিলাম, অ্যান্সার চলে আসলো। বোঝা গেছে? এটার অ্যান্সার কত হবে? 5-এর। এটার অ্যান্সার তোমাদের হোমওয়ার্ক কমেন্ট বক্সে জানাও। ঠিক আছে, এটার অ্যান্সার কমেন্ট বক্সে জানাও, একদম সেম অঙ্ক। এত এবং এতর গুণফল কত? এক্স প্লাস এ আর এদিকে এক্স প্লাস বি, তাহলে গুণ করলে আমার কত হয়ে যাচ্ছে এখান থেকে? এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস এএক্স প্লাস এবি। ওকে, এবার এখান থেকে দেখো সবার মধ্যে তো এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার আমার থেকেই যাচ্ছে, এক্স স্কোয়ার থেকেই যাবে। এবার এখান থেকে দেখো যদি আমি এক্সকে কমন নিই এখান থেকে, তাহলে প্লাস বি প্লাস এ পড়ে থাকবে বা এ প্লাস বি যাই বলো না কেন ইন্টু এক্স প্লাস এ বি, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ভিতরে কোনটাই আছে? তাহলে এটা হবে না, এটা হবে না, এই দুটোই আছে, এই দুটো প্লাস, এইটা হবে কারেক্ট আনসার। দেখো এ প্লাস বি প্লাস আর এ প্লাস বি একই, 3 + 2 আর 2 + 3 সো একই তো বিষয় না, তাহলে আগে পরে থাকলে কোনো বিষয় নেই কারণ সবই প্লাসেই আছে, এটা হবে কারেক্ট আনসার। 13 দাগ এক্স সমান -1 হলে এর ভ্যালু কত? এর ভ্যালু কত হবে বলো তো? -1 তার হোল স্কোয়ার -5 সমান -1 এর হোল স্কোয়ার 1 হয়, ঠিক আছে, +1 হয়ে যায়, আর -5 সমান -4। 14 দাগ কী বলেছে? একটি বইয়ের একটি কলামে 9টি লাইনে 36টা শব্দ থাকে। 9টা লাইনে 36টা শব্দ হলে একটা লাইনে কটা শব্দ? 4টে শব্দ আছে বলেছে, তাহলে 51টা লাইনে কটা শব্দ থাকে? কিন্তু 4 করতে 4 4 4 5 20 204টে শব্দ থাকবে, এরকম অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, তো অ্যালজেব্রা তোমাদের শেষ হয়ে গেল, টোটাল 14টা কোশ্চেন ছিল। এবার তোমাদের শুরু হচ্ছে অনুপাত সমানুপাত। তো জল খেয়ে আসো বা 5 মিনিটের ব্রেক চাইলে ভিডিও পজ করে 5 মিনিট ব্রেক নিয়ে আবার এসে বসো। ওকে, তো অনুপাত সমানুপাত শুরু করি আমরা। দেখো ফার্স্ট কোশ্চেন কী বলা আছে যে দুটি ক্লাসরুম এ এবং বি আছে, যদি এ থেকে 7 জন ছাত্রকে বিতে পাঠানো হয় তবে বি এর ছাত্র সংখ্যা এ এর দ্বিগুণ হবে। ওকে, তাহলে একটা এ ক্লাসরুম আছে, একটা বি ক্লাসরুম আছে, ঠিক আছে। বলেছে কি যে যদি এ থেকে 7 জন ছাত্রকে পাঠিয়ে দাও, এ থেকে তুমি 7 জন ছাত্রকে পাঠিয়ে দাও, কোথায় পাঠাবে? বিতে পাঠাবে, তাহলে বিতে কী হবে? 7 জন ছাত্র আরও অ্যাড হবে, তখন কী হবে যে বিতে ছাত্র সংখ্যা এ এর দ্বিগুণ হবে, বিতে যা ছাত্র সংখ্যা আছে এ এর দ্বিগুণ, ঠিক আছে, তাহলে এর দ্বিগুণ করে দাও তুমি, অর্থাৎ 2 গুণ করে দাও, এই দুটো কি সমান হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি তুমি একটু ক্যালকুলেট করো তাহলে দেখো
2a মাইনাস 14 সমান সমান b প্লাস 7। তাহলে এখান থেকে 2a আর মাইনাস সাথে এপাশে নিয়ে আসো, অর্থাৎ মাইনাস 21 হয়ে যাচ্ছে সমান সমান বি এর ভ্যালু কত 2a মাইনাস 21। ওকে, আচ্ছা তারপরে কি বলেছে, যদি বি থেকে 3জন ছাত্রকে এতে পাঠানো হয়, যদি বি থেকে 3জন ছাত্রকে এতে পাঠাই তাহলে 2 ক্লাসেই আমার সমান সংখ্যক ছাত্র থাকবে, তাই দুটোকেই তুমি সমান করো। তাহলে এখান থেকে দেখো বি এর ভ্যালু বের করেছিলাম, এখান থেকে তুমি বি এর ভ্যালু বের করে নাও। তাহলে বি সমান সমান কত হয়ে যাচ্ছে, a প্লাস 3 ছিল আর এই 3টা ওপাশে যাবে, অর্থাৎ a প্লাস 6। দুটো বিকে তুমি সমান করে দাও এবার, যে 2a মাইনাস 21 ইজ ইকুয়াল টু a প্লাস 6। এবার দেখো এ কে এপাশে নিয়ে আসো, তাহলে এ কে এপাশে নিয়ে আসলে একা এ, এখানে দুটো এ, এখানে একটাই, তাহলে মাইনাস হয়ে যাবে, একটাই পড়ে থাকবে, অর্থাৎ এ সমান সমান 6 আর এই 21টা পাশে গেলে যোগ হবে, 21 আর 6 27। ওকে, 21 আর 6 কত 27 হয়ে গেল। বলেছে তাহলে 2 ক্লাসরুমের ছাত্র সংখ্যার মধ্যে পার্থক্য কত, এর ভ্যালু আমার কত 27, তাহলে বি এর ভ্যালু বের করে ফেলো এখান থেকে। তাহলে বি সমান সমান কত হবে আমার 27 যোগ 6, বি এর ভ্যালু কত হবে 27 যোগ 6 অর্থাৎ 33। দেখো এই অঙ্কটা না এতগুলো করাও লাগে না, এখান থেকে চলে আসে। কি করে আসে, এখানে বি সমান সমান a প্লাস 6 এসেছিলো না, তাহলে বি সমান সমান a প্লাস 6 এসেছিলো, তাহলে বি মাইনাস এ সমান সমান কত 6। তাহলে বি আর এর মধ্যে পার্থক্য কত বলো তো, 6 এর তো হচ্ছে, এটাই তো বের করতে বলেছে যে 2 ক্লাসরুমের ছাত্র সংখ্যা ধনাত্মক পার্থক্য কত, অর্থাৎ বি আর এর মধ্যে পার্থক্য কত 6 জন, 6 হবে কারেক্ট আনসার। এই নিচের এটুকু করার দরকার পড়ে না, শুধুমাত্র এখান থেকে আনসার চলে আসে। একটি 3 অঙ্কের সংখ্যার একক, দশক ও শতকের অঙ্ক যথাক্রমে এত অনুপাতে আছে, যদি ওই সংখ্যা ও তার উল্টো অঙ্ক দিয়ে গঠিত সংখ্যার যোগফল 1332 হয়, তাহলে সংখ্যা দুটির মধ্যে ধনাত্মক পার্থক্য কত। এটা খুব ভালো লেভেলের একটা অঙ্ক, ঠিক আছে, এলপিতে এই ধরনের অঙ্ক খুব কম আসে, ঠিক আছে, অনুপাত থেকে একটা চলে এসছে, বেশ ভালো লেভেলের একটা অঙ্ক। সুতরাং খুব মন দিয়ে দেখো এবং মন দিয়ে বোঝো আগে, ঠিক আছে, একদম বেসিক থেকে করাচ্ছি, মন দিয়ে দেখে মন দিয়ে বুঝে অঙ্কটা করো। ছোটোবেলায় আমরা একক, দশক, শতক পড়েছি, একক, দশক এবং শতক। এককের ঘরে যেটা থাকে তার ভ্যালু আমাদের 1 হয়, দশকের ঘরে যেটা থাকে তার ভ্যালু কত আমাদের 10 হয়ে যায়, আর শতকের ঘরে 100 সমান হয়ে যায়। ওকে, এবার বলেছে এই যে সংখ্যাগুলো আছে এরা যথাক্রমে এত এত অনুপাতে আছে, মানে এই এককের ঘরে 2, অর্থাৎ এটা হয়ে যাবে কত আমার 2x, দশকের ঘরে কত আমার 3x, আর শতকের ঘরে কত আমার 4x। দেখো এটা এখানে 2x মানে কত 2x, আর 3x মানে এটা কত বলো তো, অ্যাকচুয়ালি এটা 30-এর সমান। ওকে, অ্যাকচুয়ালি এটা 30-এর সমান, বোঝা গেছে। আর এই যে প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু পড়েছো না, 3 কি 4-এ দেখবে 4-এর অঙ্ক যখন বাচ্চাদের করাবে সেখানে লেখা থাকে স্থানীয় মান আর এমনি মান যেটা, তাহলে 4-এর স্থানীয় মান কত 400, তো এখানে 4-এর স্থানীয় মান 400। তাহলে এই যে সংখ্যাগুলোকে যদি আমি যোগ করি তাহলে এটা হয়ে যাবে কি আমার 400x প্লাস 30x প্লাস 2x, কত হলো যোগ করে 400 আর 30, 430, 432, 432, এটা এগুলো 432x। ওকে, যাই হোক না কেন এটা এগুলো 432x। এবার বলেছে এই সংখ্যার উল্টোটা দিয়ে, এই সংখ্যার উল্টো দিয়ে যদি করি, তার মানে উল্টো করলে কী হয়ে যাবে আমাদের, এগুলো সব চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এটা 2x হবে, এটা তো 3xই পড়ে থাকবে, আর 4টাই পাশে চলে আসবে, এটা 4x। তাহলে এইগুলোকে যদি যোগ করি তাহলে হয়ে যাবে কত 200x। আর এবার 2x মানে কি 200 প্লেস ভ্যালু কি আমার শতকের ঘরে, তো তাহলে 200 প্লেস ভ্যালু কত আমাদের শতক না, একক, দশক, শতক যখন আমার করি আমি 322 কীভাবে লিখি 322, তাহলে 3 তো আমার এখানে আছে, বাট আলটিমেটলি আমি পড়ছি কি এটাকে 300 পড়ছি, তো এই যে 2 তো আছে, বাট এটাকে আমি 20 হিসাবে গণ্য করছি, 2 10 2 22। ওকে, 2 10 মানে কি 2 10, অর্থাৎ 2 গুণ 10 অর্থাৎ 20। তাহলে এখানে যেটা থাকে তার ভ্যালু কী হয়ে যায় 10-এর 10 গুণের সমান, এটা যেখানে থাকে তার ভ্যালু কী হয়ে যায়, মানে শতকের ঘরে যেটা থাকে তার ভ্যালু কী হয়ে যায় 100-র সাথে গুণ করে যেটা হয় সেটা, এটার ভ্যালু এখানে 3 আছে, বাট আলটিমেটলি আমরা কত বলছি 300 বলছি তো। ওকে, একটু বেশি স্পিডে কথা হয়ে যাচ্ছে। তাহলে এটা হলো আমাদের 200x, এটা কত হয়ে যাবে আমাদের 30x প্লাস এটা হয়ে যাচ্ছে আমাদের 4x। তাহলে এটার ভ্যালু কত 230, 234, 234x। বলেছে এদের যে পার্থক্য, দেখো ওই সংখ্যা ওদের উল্টো সংখ্যাতে গঠিত সংখ্যার যোগফল, এদের যোগফল বলেছে, তাহলে এদের যোগফল কত হয়ে যাবে আমার 4 আর 2 6, 6 6 6 6 6, এদের যোগফল কত এত x 1 3 3 2। তাহলে বলেছে এক্সের ভ্যালুটাকে বের করে নিই, বলেছে তাহলে সংখ্যা দুটির ধনাত্মক পার্থক্য কত, অর্থাৎ এদের মধ্যে পার্থক্য বের করতে বলেছে। এদের মধ্যে পার্থক্য কত বলো তো, 3 আর কত হলে 4 আর কত হলে 12, 8 হাতে আমার 1 ধরে 3 আর কত হলে 13, মানে 3 আর 1 4 আর কত হলে 13, 9 হাতে আমার 1 1 আর 1 2, মানে 2 আর 1 3 আর কত হচ্ছে 198 এক্সের মান বের করতে, তুমি এক্সের ভ্যালু বের করে ফেলো। দেখো এটা দিয়ে যদি এটাকে কাটি তাহলে 2 হয়, তাহলে এক্সের ভ্যালু কত আমার 2, তাহলে এটা হবে 198 ইন্টু
2 অর্থাৎ 396 হবে কারেক্ট আনসার। বোঝা গেল? বুঝতে পেরেছো অঙ্কটা? প্রথমে বলেছিল একক, দশক ও শতকের ঘরের অঙ্ক যথাক্রমে এত এত অনুপাতে আছে, মানে এটা 2x, এটা 3x, এটা 4x। তাহলে 4টা যদি আমি শতকের ঘরে দেখছি, বাট আলটিমেটলি এটার ভ্যালু কত? 400। তো 3-এর ভ্যালু কত? 30, আর 2-এর ভ্যালু কত? 2। শুধুমাত্র এককের ঘরে একটাই হয়, তাহলে এদের যোগফল কত? 432। আর এদেরকে বলেছে উল্টে লিখতে, দেখো বলেছে উল্টো সংখ্যা, তাহলে উল্টে দেবো আমি। উল্টে দিলে 3-এর ভ্যালু 3ই থাকে, ঠিক আছে? 232কে যদি আমি উল্টে দিই তাহলে 2 এখানে চলে আসবে, এই 2টা এখানে, 232 তো একই রকম হয়ে গেল। 1, 5, 6, 156কে যদি উল্টে দিই তাহলে 6 এখানে চলে আসবে, 1 এখানে চলে যাবে, আর 5-এর জায়গায় তো 5 থেকেই যাচ্ছে। কেন? এটা পিছনে ছিল, এটা আগে চলে আসছে, মিডিলেটা মিডিলে থাকছে, একেরটা লাস্টে চলে আসছে, এইভাবেই তো হয়। তাহলে এদের যোগফল করলে কত হবে? 666x, আর বিয়োগফল কত? 198x। আমাকে এই 198x এর ভ্যালুটা বের করতে বলেছে, আর 666x এর ভ্যালু ওরা বলে দিয়েছে 1232। বোঝা গেল? অমিতা ও তার বন্ধু অমৃতার থেকে 2 বছরের বড়। অমিতার বাবা অমিতার দ্বিগুণ বয়সের এবং অমৃতা তার বোনের দ্বিগুণ বয়সের। অমিতার বাবা অমৃতার বোনের বয়সের পার্থক্য এত বছর হলে অমিতা এবং অমৃতার বয়সের পার্থক্য কত? এর থেকে বোধহয় তোমার রকেট সায়েন্স পড়া অনেক বেশি সোজা, ঠিক আছে? যা ভাষা এখানে লেখা আছে এর থেকে রকেট সায়েন্স অনেক বেশি সোজা। সুতরাং মাথা ঠান্ডা করবে এবং লাইন বাই লাইন পড়বে এবং লিখবে সেইভাবে। বলেছে কি এখান থেকে অমিতা ও তার বন্ধু অমৃতার বয়স, মানে অমৃতার থেকে 2 বছরের বড়, অমিতা 2 বছরের বড়। অমিতার বাবা এবং অমিতার বয়সের দ্বিগুণ। অমৃতা তার বোনের দ্বিগুণ। অমিতার বাবা ও অমৃতার বোনের বয়সের পার্থক্য 43 বছর। ব্যাস, এখান থেকে তুমি ধরে নাও অমৃতার বোনকে ধরো, ঠিক আছে? অমৃতা তার বোনের দ্বিগুণ বলেছে না, তাহলে অমৃতার বোনের বয়স ধরে নাও x বছর। তাহলে অমৃতার বয়স কত হয়ে যাবে? যেহেতু দ্বিগুণ, তাহলে অমৃতার বয়স কত হয়ে যাবে? 2x হয়ে যাবে। ওকে, অমৃতার বোনের বয়স ছিল x বছর, তাহলে অমৃতার বয়স কত হয়ে যাবে? অমৃতার বয়স 2x বছর। ওকে, এবার আসো অমিতার ক্ষেত্রে। বলেছে অমিতার বাবা অমিতার দ্বিগুণ। ওকে, অমিতার বাবা অমিতার দ্বিগুণ। তাহলে ওই লাইনটা আপাতত আগে প্রথম লাইনে এসে দেখো, বলেছে না অমিতা তার বন্ধু অমৃতার থেকে 2 বছরের বড়। অমিতা, তাহলে এবার অমিতার বয়সটা কী হয়ে যাবে? এখানে লেখো অমিতা, বুঝিয়ে দিচ্ছি আমি। অমিতার বয়স কী হয়ে যাবে? অমৃতার থেকে 2 বছরের বড়, তো তাহলে অমৃতার বয়স কত? 2x। এটা গেল অমৃতার বয়স, তাহলে এর থেকে আরও 2 বছর বড়, তাহলে আরও 2 বছর তুমি যোগ করে দাও। তাহলে অমিতার বয়স কত? 2x + 2। বলেছে অমিতার বাবা অমিতার দ্বিগুণ। অমিতার বাবা অমিতার দ্বিগুণ বয়সের। অমিতার বাবা, এবার আসবে অমিতার বাবা। নামগুলোও যদি একটু চেঞ্জ করে দিত তাহলে একটু মনে করতে সুবিধা হতো। অমিতার বাবা, অমিতার বাবার বয়স কী হয়ে যাবে? অমিতার যা বয়স তার দ্বিগুণ, অর্থাৎ 2 × 2x + 2, অর্থাৎ আলটিমেটলি 4x + 4। এটা হচ্ছে অমিতার বাবার বয়স। বোঝা গেল? এইবার দেখো এখানে বলেছে যে অমিতার বাবা ও অমৃতার বোনের পার্থক্য 43 বছর। অমৃতার বাবার বয়স কত? 4x + 4। আর অমৃতার বোনের বয়স কত? অমৃতার বোনের বয়স x বছর, অর্থাৎ -x করো, কত পাবে তুমি? 43 বছর পাবে। ওকে, কত পাচ্ছ? 43 বছর। তাহলে এখান থেকে তুমি 4x আর -3x, 3x = 3 ওপাশে গেলে, এই 4 ওপাশে গেলে মাইনাস হবে, অর্থাৎ 39 হয়ে যাচ্ছে। তাহলে x এর ভ্যালু কত এখান থেকে? 13 বছর। আমাকে বের করতে বলেছে অমিতা ও অমৃতার বয়সের যোগফল কত। অমিতা ও অমৃতা কত? 2x + 2, আর অমৃতা কত? +2x। ওকে, তাহলে এখান থেকে দেখো 4x + 2 এর ভ্যালু বের করতে হবে, অর্থাৎ 4 × 13 + 2, 4 × 52 আর 2 54 বছর। অপশান এ হবে কারেক্ট আনসার। ওকে, 13 বছর আগে মনোরমার বয়স তার বোনের বয়সের এত অংশ ছিল। বর্তমানে মনোরমা ও তার বোনের বয়সের অনুপাত 3:4। তাহলে তাদের বর্তমান বয়সের যোগফল কত? এখানে হচ্ছে মনোরমা আর এখানে হচ্ছে বোন। ওকে, কী বলেছে? মনোরমার বয়স তার বোনের বয়সের এত অংশ ছিল, মানে বোনের বয়স যদি 5 ইউনিট হয়, মনোরমার বয়স ছিল 2 ইউনিট, আর বর্তমানে তাদের অনুপাত হচ্ছে 3:4। এবার দেখো বয়সের পার্থক্য কোনো দিনও চেঞ্জ হয় না, ঠিক আছে? বয়সের পার্থক্য কোনো দিনও চেঞ্জ হয় না। তোমার আর তোমার ভাইয়ের বয়সের মধ্যে পার্থক্য 2 বছর। ওকে, মানে তুমি হয়েছো, তারপরে তোমার 2 বছর পরে তোমার ভাই হয়েছে, তাহলে পার্থক্য কত বছর? 2 বছরের। আজ থেকে 50 বছর পরে সেটা কি পার্থক্য 6 বছর হবে? হবে না তো। সেই তো তোমার ভাই তোমার থেকে 2 বছরেরই ছোটো থাকবে, তাই না? তাহলে বয়সের পার্থক্য কোনো দিনও চেঞ্জ হয় না। তাহলে এখানে দেখো বয়সের যে অনুপাতের যে পার্থক্য সেটা কত? এখানে আমি অনুপাতের পার্থক্য দেখতে পাচ্ছি 3-এর, বাট এখানে আমি অনুপাতের পার্থক্য দেখতে পাচ্ছি 1-এর। এটা কি করে হলো? এটা সম্ভব না। আমি কি করব? সব সমান করে দেবো। সমান করতে গেলে এদের পার্থক্য দিয়ে এদেরকে গুণ করতে হয়, আর এদের দুজনের পার্থক্য দিয়ে এদেরকে গুণ করে দেবে। বোঝা গেল? তাহলে দেখো এখানে কত হয়েছে আমার? 2:5, 1 দিয়ে গুণ করেছি, আর এখানে 3 দিয়ে গুণ করলে 9
12। তাহলে দেখো এদের মধ্যে পার্থক্য কত, আমার 3 ইউনিটের, এখানে পার্থক্য কত 3 ইউনিট, এদের মধ্যে পার্থক্য, এই যে বয়সটা তো বেড়েছে না, 2-এর থেকে 9 হয়েছে, এখানে 5-এর থেকে 12 হয়েছে, দেখো এখান থেকে কত বেড়েছে, এখান থেকে দেখো 7 বেড়েছে, এখান থেকেও কত বেড়েছে, 7ই তো বেড়েছে না, তাহলে সেম হয়ে গেছে আমার। ওকে, খুব ভালো কথা। বলেছে 13 বছর আগে, মানে এই যে ডিফারেন্সটা এটা কত ছিল, এটা হচ্ছে 13 বছরের, তাহলে 7 ইউনিটের ভ্যালু কত, 13 বছর। ওকে, বলেছে তাহলে তাদের বর্তমান বয়সের যোগফল কত। 7 ইউনিটের ভ্যালু যদি 13 বছর হয়, তাহলে বর্তমান বয়স কত এদের, 9 12 21 ইউনিট, তাহলে 21 ইউনিটের ভ্যালু বের করতে বলেছে। একদম সোজা, 7-এর থেকে 21-এ আসতে গেলে আমার 3 গুণ করতে হয়, তাহলে এপাশের থেকে আমি 3 গুণই করে দিতে হবে, 3 গুণ করলে 3 তেরো 39। ওকে, 39 হবে কারেক্ট আনসার, 4-এর আনসার অপশান বি। নেক্সট 7 দাগ, এক সেকেন্ড, সেম অঙ্ক মনে হচ্ছে, একদম সেম টু সেম অঙ্ক, সেম টু সেম অঙ্ক, জাস্ট ওখানে যোগফল বের করতে বলেছিল, এখানে বয়সের পার্থক্য বের করতে বলেছে। ওখানে যোগ বের করতে বলেছিল, এখানে বিয়োগ বের করতে বলেছে, কিছুই করবে না। এই যে এদের দুজনের মধ্যে পার্থক্য কত, 2x আর 2x কেটে গেলে কেবল 2 বছরের পার্থক্য, তো 2 বছরের পার্থক্য, তাহলে এখানেও কত হয়ে যাবে আমার, অমৃতার বয়সের পার্থক্য কত বছর হবে, 2 বছর হয়ে যাবে। ওকে, কী হয়ে যাবে কারেক্ট অ্যান্সার আমার 2 বছর। আর এই অঙ্কটা তো করাই লাগে না, দেখো বলেছে অমিতা তার বন্ধু অমৃতার থেকে 2 বছরের বড়। অমিতা তো অলরেডি 2 বছরের বড় বলে দিয়েছে, আমার এখানে চেয়েছে তাহলে অমিতা ও অমৃতার বয়সের পার্থক্য কত, তাহলে 2 বছরই তো হবে, যেহেতু 2 বছরের বড় তাহলে পার্থক্য কত, 2 বছরের, তাহলে ফালতু করে আমার সময় নষ্ট কী হবে। একটি 3 অঙ্ক, এই অঙ্কটা তোমরা হোমওয়ার্ক, এই অঙ্কটা ঠিক আছে, আমি দেখতে চাই যে তোমরা কেমন বুঝেছো আগের অঙ্কটা। একদম সেম টু সেম অঙ্ক, সেম টু সেম অঙ্ক, কোনো চেঞ্জেস নেই, জাস্ট ওখানে 2 3 4 ছিল, এখানে 1 2 3 আছে, এই হচ্ছে পার্থক্য জাস্ট। ওকে, আর কোনো পার্থক্য নেই অঙ্কে। একটি পাঠ্য বইয়ে মোট 662টি পৃষ্ঠা আছে, বইটি 2টি ভাগে বিভক্ত, দ্বিতীয় ভাগে প্রথম ভাগের থেকে 52টি পৃষ্ঠা কম আছে, প্রথম ভাগে কী আছে আমার বেশি আছে, দ্বিতীয় ভাগে আমার কম আছে। বলেছে কটা কম আছে, 52টি, তাহলে প্রথম ভাগে মোট কটা পৃষ্ঠা আছে। এই অঙ্ক কী করবে, XYZ কিছু ধরার দরকার নেই, আমার টোটাল কতগুলো 662টা পেজ আছে। বলেছে প্রথম ভাগে দ্বিতীয় ভাগের থেকে মানে দ্বিতীয় ভাগে প্রথম ভাগের থেকে কম আছে, যেটা কম বা যেটা বেশি হবে সবসময় সেটা বাদ দিয়ে দেবে এইসব অঙ্কে, ঠিক আছে। প্রথমে কম বেশি যাই থাকুক না সেটা বাদ আগে 0, আর এটা হয়ে যাচ্ছে কত আমাদের 5-এর কত হলে 6, 1-এ 6, 610টা হচ্ছে আমার নিট। ওকে, এই 610কে তুমি সমান সমান দুভাগে ভাগ করবে, তাহলে প্রথমটাই হয়ে যাবে আমার 305টা, পরেরটাও আমার হয়ে যাচ্ছে 305টা, দুজনের মধ্যে 305 হচ্ছে। এবার যেহেতু আমার 52টা পৃষ্ঠা কম ছিল কার, দ্বিতীয় ভাগে আমার কম আছে, তাহলে 52টা পৃষ্ঠা কোথায় যাবে, 52টা পৃষ্ঠা তো আমি প্রথম ভাগে যুক্ত করতে হবে, তাহলে একে যোগ করে দেবে 52, অর্থাৎ 5 আর 2 7, 5 আর 3 357টা, প্রথম ভাগে আমার 357টা পৃষ্ঠা আছে। ওকে, কী করে করবে এই ধরনের, যে প্রথম ভাগের থেকে দ্বিতীয় ভাগে কম বা ওর কাছে বেশি, যেটা বেশি থাকবে কিংবা যেটা কম থাকবে সেটাকে সবার আগে বাদ দেবে, সেটাকে বাদ দিলে একটা নির্দিষ্ট তোমার কাছে একটা প্রোডাক্টের একটা পরিমাণ আসবে, সেই পরিমাণটাকে সমান দুভাগে ভাগ করলে এবার যেটা বেশি বা যেটা কম সেটা অ্যাড করে দেবে, যার কাছে বেশি আছে তাকে অ্যাড করবে, বা যার কাছ থেকে কম তার কাছ থেকে মাইনাস করবে, বোঝা গেল, যার কাছে বেশি থাকবে তার কাছে অ্যাড করে দেবে। দুটি সদৃশ ত্রিভুজের সমতুল্য বাহুর অনুপাত 2:3, ছোট ত্রিভুজের ক্ষেত্রফল 36 সেমি স্কোয়ার হলে বড় ত্রিভুজের ক্ষেত্রফল কত। দেখো সদৃশ মানে হচ্ছে তোমার সিমিলার, আর সিমিলার ত্রিভুজের সব কিছুর অনুপাতই তোমার সেম হয়, শুধুমাত্র ক্ষেত্রফলটা বাদে। তাহলে অনুপাত কত দেওয়া আছে আমার 2:3, তাহলে ক্ষেত্রফলের অনুপাত কী হবে, ক্ষেত্রফলের অনুপাত হয়ে যাবে তোমার 2-এর স্কোয়ার আর 3-এর স্কোয়ার, আর বাকি সমস্ত কিছু সেম হয়, যা থাকে তাই, বাট ক্ষেত্রফলের ক্ষেত্রে স্কোয়ার হয়ে যায়, তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে অনুপাত 4:9, এর অনুপাত 4:9। বলেছে ছোট ত্রিভুজের ক্ষেত্রফল, ছোট ত্রিভুজ মানে কি 2-এরটা, তাহলে এর ক্ষেত্রফল বলেছে আমার 36-এর সমান, তাহলে কত গুণের, 4-এর মান যদি আমার 36 হয় কত গুণ, 9 গুণ, তাহলে এদিকেও কি গুণ হয়ে যাবে আমার 9 গুণ হয়ে যাবে, অর্থাৎ 81 হয়ে যাচ্ছে, অপশান সি কারেক্ট আনসার। একজন মা, একজন ছেলে, একজন মেয়ের বয়সের যোগফল এত বছর, অর্থাৎ মা ছেলে MC প্লাস MY মেয়ে, এদের যোগফল 70 বছর। মা তার ছেলের থেকে 3 গুণ বয়সের এবং মেয়ে তার ভাইয়ের থেকে 5 বছরের বড়। এটা মা, এটা ছেলে, আর এটা হচ্ছে মেয়ে। বলেছে মা তার ছেলের থেকে 3 গুণ বয়সের, ছেলে যদি x হয় মা কত হবে 3x, আর মেয়ে বলেছে তার ভাইয়ের থেকে 5 বছরের বড়, অর্থাৎ x + 5। এদের সকলের যে যোগফল সেটার ভ্যালু বলা আছে 70 বছর, 3টে x, 4টে x, একটা 5টা x + 5, 5x = 70 - 5, আর দেখো এই 5টা বসে গেলে মাইনাস হবে, তাহলে এক্সের ভ্যালু কত হয়েছে এখান থেকে 13, এখান থেকে 65, 5 13 65। আমায় জিজ্ঞাসা করেছে মায়ের বয়স 3x মানে 3 গুণ 13, দ্যাট ইজ 39।
অনিতা ও সুনিতার বয়সের পার্থক্য 30 বছর। 5 বছর আগে অনিতার বয়স সুনিতার বয়সের 3 গুণ হতো, তবে বর্তমানে সুনিতার বয়স, অনিতা আছে আর সুনিতা আছে, বর্তমানে বয়সের পার্থক্য তো 30 বছর, বর্তমান হোক বা 50 বছর পরে হোক বা 25 বছর আগেই হোক, বয়সের পার্থক্য আমার 30 বছরই থাকে সবসময়। বলেছে 5 বছর আগে অনিতার বয়স সুনিতার বয়সের 3 গুণ ছিল, অনিতার বয়স সুনিতার বয়সের 3 গুণ, তাহলে সুনিতার বয়স যদি 1 হয় অনিতার কত হবে? 3 হবে। বোঝা গেল? তাহলে এদের মধ্যে যে পার্থক্যটা সেটা কত? 30 বছরের সর্বদা, কিন্তু এখানে পার্থক্য কত আমার? 2 ইউনিটের, তাহলে 2 ইউনিটের ভ্যালু হচ্ছে আমার কত? 30, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত আমার? 15, তাহলে এর বয়স হচ্ছে আমার 45 আর এর বয়স হচ্ছে আমার 15। ওকে, 1 ইউনিটের ভ্যালু 15। বলেছে সুনিতার বর্তমান বয়স, আগে ছিল 15 কখন ছিল? 5 বছর আগে, তাহলে এখন কী হবে? 15 যোগ 5, 20 বিস্কুট। 2 বছর অন্তর জন্ম নেওয়া 5 জন শিশুর বয়সের যোগফল হচ্ছে 40 বছর। 2 বছর অন্তর করে জন্ম নিয়েছে 5 জন শিশুর বয়সের যোগফল 40 বছর। সবচেয়ে বড় শিশুটির বয়স কত? একটা শিশু জন্ম নিয়েছে, ঠিক আছে, একটা শিশু জন্ম নিয়েছে মনে করো x বছর, ঠিক তার পরের শিশু ক বছর পরে জন্ম নেবে? 2 বছর পরে, অর্থাৎ x+2। ঠিক তার পরের শিশু কত বছর পরে জন্ম নেবে? এই শিশু 2 বছর পরে, অর্থাৎ এর সাথে আরও 2 যোগ করলে x+4 হয়ে যাবে। ঠিক তার পরের শিশু এই শিশুর 2 বছর পরে, অর্থাৎ x+6, আর তারপরের শিশু x+8 এই শিশুর 2 বছর পরে, তাহলে সবার যোগফল কত বলা আছে এখানে? 40। তাহলে এখান থেকে দেখো x x x x x এবং 5xy সমান সমান 40। এখান থেকে দেখো 2 আর 4 6 আর 6 12 আর 8 20, তাহলে এখানে কি হবে? 5x + 20, আর 20 ও পাশে গেলে মাইনাস হবে, সেজন্য আমি আর এখানে লিখিনি, তাহলে এখানে হবে -20। তাহলে x এর ভ্যালু কত হয়ে যাচ্ছে আমার? 4। আমাকে বলেছে যে সবচেয়ে বড় শিশুর বয়স কত, x এর ভ্যালু 4, বড় শিশু কত? এটাই তো হবে, সবথেকে বড় শিশু কত হবে? এটা হয়ে যাবে। তাহলে এখান থেকে x+8 মানে 4 যোগ 8 সমান সমান 12 বছর। অপশান কই গেল? ডি হবে কারেক্ট আনসার। যদি এটা সমান সমান এত হয় তবে এক্স এর মান কত? এই ক্ষেত্রে আমরা কি করি? কাছেরটা গুণ এবং দূরেরটা গুণ করে সমান করি, মানে a/b সমান সমান a/b c/d যদি থাকে, এখান থেকে আমরা কি পাই সবসময়? a/b লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি a/b সমান সমান c/d। এবার যার ভ্যালু বলবে, যদি c এর ভ্যালু বলে তাহলে এই দুটো গুণ করে b দিয়ে ভাগ করবে। ওকে, তো এখান থেকে আমাকে কি করতে হবে? এই দুটোর গুণ হবে, ঠিক আছে, এই দুটোর গুণ, এটা বড় করে করাচ্ছি। 9.6 আছে আমার 16.8 8, সরি এটা হচ্ছে 18 আমাকে এক্সের ভ্যালু বের করতে বলেছে, তাহলে 9.6/16.8 ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 18/x। তাহলে এখান থেকে এক্সের ভ্যালু কী হয়ে যাবে আমার? কোনাকুনি গুণ, অর্থাৎ 18 × 16.8, ওকে, বাই নিচে হয়ে যাবে আমার 9.6। তো এটা তুমি আগে কাটো। ওকে, এবার যদি এটাকে 3 দিয়ে কাটি, 3 3 9, 3 2 6, 3 দিয়ে কাটলে 3 6 18, 3 2 দিয়ে কাটলাম 3, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে আমার 16, 8 দিয়ে কাটলে 2 আর 1, 8 দিয়ে কাটলে এটা 2, তাহলে 3 হচ্ছে 63/2, 63/2 মানে 31.5। অপশান ডি হবে কারেক্ট আনসার। 3 জন ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত এত এত এত। 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 51 বছর। বর্তমানে সবচেয়ে বড় ব্যক্তির বয়স কত? 8 বছর আগে তাদের যোগফল ছিল এত বছর, ঠিক আছে, তাহলে অনুপাত দেওয়া আছে এত এত এত, ঠিক আছে। দেখো যেহেতু এই যে অনুপাতটা দেওয়া আছে এটা হচ্ছে বর্তমান বয়সের অনুপাত, তাহলে আমাকে এদের বর্তমান বয়সের যোগফলটা বের করতে হবে। ওকে, আগে ছিল কত? 51 বছর, সেটা কত বছর আগে? 8 বছর আগে। তাহলে যে 3টে মানুষের আগে 51 বছর বয়স ছিল যোগফল, তাহলে 3 জনের 8 বছর পরে তো তাদের বয়সটা তো বেড়েছে 8 বছর করে, তাহলে 3 জনের 8 বছর করে বেড়েছে, তাহলে আলটিমেটলি কত বছর বেড়েছে? একজনের 8, একজনের 8, একজনের 8, টোটাল আমার 24 বছর বয়স বেড়ে গেছে। তাহলে আগে ছিল 51 বছর, আরও 24 বছর অ্যাড হবে, অর্থাৎ 5 7 75 বছর। এখানে এটা হচ্ছে আমার বর্তমান বয়সের যোগফল। এবার আমরা পারবো, যেহেতু বর্তমান বয়সের যোগফল আমরা বের করতে পেরেছি 75 বছর, তাহলে 4 আর 5 9 আর 6 15, অর্থাৎ 15 ইউনিটের ভ্যালু হচ্ছে আমার 75। আমাকে বলেছে সবচেয়ে বড় ব্যক্তি, সবচেয়ে বড় অনুপাত কার? 6, তাহলে 6-এর কত হবে? দেখো 5 15 এবং 75, অর্থাৎ এটার 5 গুণ, তাহলে এদিকেও আমার কী হবে? 5 গুণ হয়ে যাবে, অর্থাৎ 5 6 30 হবে কারেক্ট আনসার। অপশান বি। যদি এটা সমান সমান এত হয় তাহলে এক্স হচ্ছে 0 থেকে বড়, এক্সের মান। আমি কি বলেছিলাম? কাছেরটা গুণ এবং দূরেরটা গুণ করে লিখতে হয়। তাহলে x² ইজ ইকুয়াল টু হয়ে গেল আমাদের 48 × 75। ওকে, তাহলে এক্সের ভ্যালু কী হয়ে যাবে? রুটের মধ্যে 48 × 75।
তাহলে 48কে আমরা কি লিখতে পারি 4 গুণ 3 গুণ 4 4 16 3 16 48 আর 75কে আমরা লিখতে পারি 25 গুণ 3 25 গুণ মানে 5 গুণ 5 আর গুণ 3। দেখো দুটো 4-এর থেকে একটা 4 বাইরে আসবে, দুটো 5-এর থেকে একটা 5 বাইরে আসবে, আর এই যে দুটো 3-এর থেকে একটা 3 বাইরে আসবে, 4 5 20 3 20 60 হবে কারেক্ট অ্যান্সার। একটা চতুর্ভুজের কোণগুলোর অনুপাত দেওয়া আছে এত এত এত, সবচেয়ে বড় ও সবচেয়ে ছোট কোণের মধ্যে পার্থক্য কত? একটি চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি হয়ে যায় 360 ডিগ্রি, এটা মনে রাখবে। বলেছে সবচেয়ে বড় ও সবচেয়ে ছোট কোণ, সব থেকে ছোটো হচ্ছে আমি 2 অনুপাত দেখতে পাচ্ছি, আর সব থেকে বড় আমি 10 অনুপাত দেখতে পাচ্ছি। তাহলে এদের মধ্যে আমার যে পার্থক্য সেটা কত? আমার 8 অনুপাতের। আর এদের যোগফল কত? 10 আর 2 12 আর সাথে 19 আর 5 24। এই যে 24 ইউনিট, এই 24 ইউনিটের ভ্যালু হচ্ছে আমার টোটাল কোণটা, কারণ এদের টোটালের যোগফল কত? 24 ইউনিট, আর টোটাল 4টে কোণের আমার যোগফল কত? 360 ডিগ্রি। তাহলে 24-এর ভ্যালু 360, তাহলে আমাকে 8-এর ভ্যালু বের করতে বলেছে। কিছুই করতে হবে না, দেখো 24-এর থেকে এদিকে 8 হয়ে গেছে, মানে কী হয়ে গেছে? আমার 3 ভাগ হয়ে গেছে। তাহলে এদিকেও তুমি 3 ভাগ করে দাও, অর্থাৎ 120। ওকে, অপশান বি হবে কারেক্ট আনসার। 15-এর আনসার অপশান বি। 16 দেখ, একটি অর্থ দুই বন্ধুর মধ্যে এত অনুপাতে ভাগ করা হয়েছে, যদি দ্বিতীয় অংশ প্রথম অংশের চেয়ে 6 টাকা বেশি হয় তবে তাদের প্রাপ্ত অর্থের পার্থক্য কত? একটা অর্থ আছে, এদের দুজনের মধ্যে দেখো এদের যে পার্থক্য কত? আমার 3। পার্থক্য কত? আমার 3 ইউনিটের। তো তাহলে বলেছে 3-এর ভ্যালু কত বলা আছে? বলেছে যদি দ্বিতীয় অংশ প্রথম অংশের থেকে 6 বেশি। এই যে দেখো দ্বিতীয় অংশ প্রথম অংশের থেকে তো এখান থেকে 3 ইউনিট দেখতে পাচ্ছি, তাহলে এই যে 3 ইউনিটটা বেশি, এটার ভ্যালু কত বলা আছে? 6 টাকা। তবে তাদের প্রাপ্ত অর্থের পার্থক্য কত? এই পার্থক্যটাই তো 6-এরই তো পার্থক্য, তাহলে অপশান বি হবে কারেক্ট আনসার। এখান থেকে ওয়াইয়ের ভ্যালু বের করতে বলেছে, কাছেরটা গুণ, অর্থাৎ 24 গুণ 24 ইজ ইকুয়াল টু 18 গুণ দূরেরটা ওয়াই। তাহলে এখান থেকে ওয়াইয়ের ভ্যালু বের করতে গেলে 6 দিয়ে কাটলে এটা 4, 6 দিয়ে কাটলে এটা 3, আর 3 দিয়ে 24কে কাটলে 8, অর্থাৎ ওয়াই সমান 4 8 32। অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। সেম অঙ্ক, কাছেরটা গুণ, অর্থাৎ এক্স স্কোয়ার সমান হয়ে যাবে আমাদের 25 ইন্টু 36। এবার দেখো এগুলো রুট ফুট করতে হবে না, এবার তো জানো নর্মালি যে এটা রুট হয়ে যাবে, তাহলে 25-এর মধ্যে একটা 5 বাইরে আসবে আর একটা 36-এর থেকে 6, অর্থাৎ 30 হচ্ছে কারেক্ট অ্যান্সার। 19 দেখো এই অঙ্কগুলো কী করে করবে? এ ইস টু বি কত দেওয়া আছে আমাদের? 3:2 আর B/C আছে, অর্থাৎ ABC তো আছে, ব্যাস ABC লেখো। A/B কত আমাদের? 3:2। ওদিকে আমাদের B/C কত? 4:5। ওকে, তাহলে এবার এটা কী করে করবে? কিছু করবে না, ফাঁকা জায়গাগুলো আগের সংখ্যাতে ভরে দেবে। এই যে এখানে ফাঁকা জায়গা আগের সংখ্যা কী আছে? আমার 2। এখানে ফাঁকা জায়গা আগের সংখ্যা কী আছে? আমার 4, তাহলে 4 দিয়ে ভরে দাও। তাহলে 3 4 12, 4 দোকানে 8, 5 দোকানে 10, বোঝা গেল? এবার যদি কাটাকাটি করতে চাও করতে পারো, 2 দিয়ে কাটলে 6, 4 5 হয়ে গেল। তবে A/B/C কত হবে? 6:4:5। অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, আবার দেখো সেই সেম, এ আছে, বি আছে আর সি আছে। এ বি হচ্ছে আমার 3 4, BC হচ্ছে আমার 2 আর 3। আমি কি বলেছি? পাশের জায়গা ভরে দেবে, অর্থাৎ পাশে ফাঁকা থাকলে আগেরটা দিয়ে ভরবে। 4 পাশে ফাঁকা থাকলে আগেরটা দিয়ে ভরবে, অর্থাৎ 2। এমন নয় উপরের থেকে যেন নিচে নামাবে না, পাশেরটা দিয়ে ভরবে। তাহলে 6 হচ্ছে, 8 হচ্ছে, 12 হচ্ছে, 2 দিয়ে কাটলে 3:4:6, 3 4 6। অপশান সি হবে কারেক্ট অ্যান্সার 22-এর। বোঝা গেল? এটা আরেক রকমভাবে করা যায়, দেখিয়ে দিচ্ছি। A/B/C আছে, 3 আর 4 আছে, আর BC হচ্ছে আমার 2 আর 3 আছে। এবার দেখো B একবার 4, B একবার 2 সম্ভব না, তাহলে এই দুটোকে আমার সমান করতে হবে। সমান করতে গেলে একে যদি আমি 2 গুণ করি, তাহলে দেখো 2 দোকানে 4 হয়ে যাচ্ছে, তাহলে একেও আমার 2 গুণ করতে হবে। তাহলে আলটিমেটলি দেখো 3, 2 দোকানে 4, 3 দোকানে 6। ঠিক আছে, তুমি যেভাবে খুশি করতে পারো, অ্যান্সার আমার একই আসবে। যদি এটা সমান x হয় তবে x এর মান কত? কাছেরটা গুণ, অর্থাৎ 8x এর ভ্যালু হয়ে যাবে আমাদের 3.2 ইন্টু 4। তাহলে এখান থেকে x এর ভ্যালু বাই 8, 4 দোকানে 8, 2 দিয়ে কাটলে 1.6। তাহলে কারেক্ট আনসার আমার অপশান বি। ওকে, এবার এগুলো তোমরা করে নিতে পারবে, সবগুলো বলে দিলাম। 3টি সংখ্যা এত অনুপাতে এবং তাদের যোগফল 38, সবচেয়ে বড় সংখ্যা কত? 5 আর 6 11, 11 আর 8 হয়ে যায় 19। তাহলে 19-এর ভ্যালু কত বলা আছে এখানে? 3800। দেখো এর 200 গুণ। ওকে, তাহলে বলেছে সবথেকে বড় সংখ্যার অনুপাত আমাদের 8, তাহলে 8-এরও কী হয়ে যাবে? 200 গুণ হয়ে যাবে, অর্থাৎ 1600 হবে কারেক্ট আনসার। 24 দেখ, এ যদি এত টাকা অর্থ এ এবং বি এর মধ্যে এত অনুপাতে ভাগ করা হয় তবে বি এর অংশ কত? টোটাল হচ্ছে আমার 2400 টাকা, আর এখানে আমার টোটাল অনুপাত কত? 7 5 12, অর্থাৎ 12-র ভ্যালু হচ্ছে 2400।
আমাকে বের করতে হবে বি এর অংশ, বি এর অংশ কত অনুপাত 5-এর ভ্যালু, তো এর দেখো এটা হচ্ছে 200 গুণ, তাহলে 5-এর ভ্যালু কত হবে, এরও 200 গুণ হয়ে যাবে, অর্থাৎ 1000 রুপিয়া। এই ধরনের অঙ্কগুলো কী করবে যে x/y = 7:3 যদি দেওয়া থাকে, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 7, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 3, এইভাবে না পারলে x/y = 7/3 হচ্ছে, তাহলে এক্সের ভ্যালু কত 7, ওয়াইয়ের ভ্যালু কত 3 বসিয়ে দেবে। তাহলে দেখো x - y অর্থাৎ 7-এর থেকে 3 মাইনাস করলে 4, আবার এদের দুজনের যোগফল অর্থাৎ 10, 4:10 মানে 2:5, অপশান সি হবে কারেক্ট আনসার। এত অর্থ ভাগ করে নিও তোমরা। দেখো তাহলে এক্সের ভ্যালু কত, x = 8 আর y = কত হচ্ছে 3, একবার বিয়োগ করবো অর্থাৎ 5, আর একবার দুজনকে যোগ করবো, কারণ 8 আর 5 8 আর 3 11, অর্থাৎ 5:11, অপশান বি হবে কারেক্ট আনসার। আচ্ছা, এগুলো সব সেম অঙ্ক, এগুলো সব করতে পারবে তোমরা, ব্যাস অনুপাত সমানুপাত শেষ। এবার আমাদের ট্রিগনোমেট্রি শুরু। ত্রিকোণমিতিতে সম্ভবত 9টা অঙ্ক আছে, ঠিক আছে, আর 9টাই ভালো অঙ্ক, একটু বুঝতে হবে তোমাদের, ঠিক আছে। তো আর ছুটি দেওয়া যাবে না, এবার ত্রিকোণমিতি শুরু করছি। ফার্স্ট কোশ্চেন দেখো, বলেছে যদি থিটা একটি তীক্ষ্ণ কোণ বা সূক্ষ্ম কোণ, এটাকে সূক্ষ্ম কোণ হবে, ঠিক আছে, এটাকে সূক্ষ্ম কোণ হবে, সূক্ষ্ম কোণ হয়, তবে কট থিটা মাইনাস কোসেক থিটা তার হোল স্কোয়ার = 1 - cos থিটা বাই ডি হলে ডি এর ভ্যালু কত। এখান থেকে তোমাকে ডি এর ভ্যালু বের করতে হবে। একদম সোজা, আমরা কীভাবে করব, কট থিটা, কট মানে আমরা কী জানি, কট সমান আমরা লিখতে পারি cos থিটা বাই সাইন থিটা, ঠিক আছে, সাইন থিটা বাই cos থিটা মানে ট্যান হয়, আর ট্যানের উল্টো কট, তাহলে ওটাকে আমি উল্টো দেবো, প্লাস কোসেক মানে আমরা লিখতে পারি, সরি এর তো মাইনাস আছে, 1 - সাইন থিটা। ওকে, এবার সি লিখছি কেন, এর তো হোল স্কোয়ার আছে, সমান 1 - cos থিটা বাই নিচে কী আছে আমার ডি আছে। ওকে, এবার দেখো এটাকে যদি আমরা লসাগু করি, তাহলে নিচে আমার তো সাইন চলে আসছে, সাইন থিটা, উপরে আমার হয়ে যাচ্ছে cos থিটা -1 এর হোল স্কোয়ার সমান 1 - cos থিটা। বোঝা গেছে এইটুকু। নেক্সট, তারপরে দেখো, ও নিচে তো ডি আছে, তাহলে উপরে এটাকে আমরা লিখতে পারি 1 - cos থিটা তার হোল স্কোয়ার বাই নিচে হয়ে যাবে আমাদের সাইন স্কোয়ার থিটা। ওকে, সমান 1 - cos থিটা বাই কী হয়ে যাচ্ছে এখান থেকে ডি। বোঝা গেল। এবার দেখো তোমাদের মাথায় আসতে পারে যে এইটা আমি কেন লিখবো, এটাকে ঘুরিয়ে আমি কেন লিখছি, এটা তো cos থিটা -1 ছিল, বাট এটা 1 - cos থিটা কেন লেখা হয়েছে, এরকম মাথায় আসতেই পারে। দেখো cos -1 তার হোল স্কোয়ার, এটাকে যদি আমি a - b তার হোল স্কোয়ারে ভাঙাই, তাহলে হয়ে যাবে কি cos স্কোয়ার থিটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 1 স্কোয়ার মানে 1ই হবে, -2ab, 2 × ab, এ কত আমার cos, অর্থাৎ 2 cos থিটা, আর এর সাথে এক গুণ করা মানে কিন্তু শুধু একই ব্যাপার। আবার যদি আমি 1 - cos থিটা এর যদি হোল স্কোয়ার করি, অর্থাৎ যেটা আমি এখানে লিখেছি, দেখো কী হয়ে যাবে cos স্কোয়ার থিটা, বা আচ্ছা শুরুর থেকে লিখি, a স্কোয়ার অর্থাৎ 1-এর স্কোয়ার, অর্থাৎ 1 যোগ b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে cos স্কোয়ার -2b -2 cos থিটা, দুটোই তো আমার সেমই আসবে, তাহলে আমি এটা লিখি বা এটা লিখি কোনো ব্যাপারই না, উল্টে লিখতেই পারি আমি এখানে। ওকে, বোঝা গেছে একটু, ব্যাস। এবার দেখো 1 - এটা হচ্ছে 1 - cos থিটা, এর হোল স্কোয়ার আছে, মানে কি মনে করো 5 একটা সংখ্যা, তার হোল স্কোয়ার থাকে মানে কি 5কে দুবার গুণ করা, তাহলে এটাকে আমরা ভেঙে তো এরকম লিখতে পারি যে 1 - cos থিটা, আর এদিকেও আমরা লিখতে পারি 1 - cos থিটা বাই নিচে হচ্ছে আমার সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার আমরা লিখতে পারি 1 - cos থিটা ইন্টু 1 + cos থিটা। কেন, আমরা এটা জানি যে সূত্র থেকে এটা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1, এখান থেকে সাইন স্কোয়ার থিটা সমান 1 - cos স্কোয়ার থিটা হয়ে যায়, 1 - cos স্কোয়ার থিটা হয়ে যায়, আর 1 - cos স্কোয়ার মানে কি 1-এর স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার - b স্কোয়ার, 1 + cos থিটা একবার, 1 - cos থিটা একবার। ওকে, সেটাই আমি এখানে একবারে লিখেছি, সমান এপাশেও তো আমার কিছু আছে, লিখবো কোন জায়গায় তাই তো ভাবছি, লিখবো কোথায়। এপাশে কি আছে আমার 1 - cosকে আমি c লিখছি, ঠিক আছে, 1 - c বাই ডি। ওকে, এবার দেখো 1 - cos 1 - cos কেটে গেল, 1 - c 1 - c এটা কেটে গেল, দেখো উপর নিচে কেটে গেল এটা, আর এপাশ থেকে এটা কেটে গেল, তাহলে এখানে দেখো আমার পড়ে আছে ডি এর ভ্যালু শুধুমাত্র এই একটাই, 1 এটা সমান 1/d, পাল্টি খেয়ে দাও এটাও তাহলে পাল্টি খেয়ে যাবে, তাহলে এখান থেকে ডি এর ভ্যালু আমার হয়ে যাচ্ছে 1 +
কস থিটা। ওকে, ডি এর ভ্যালু হচ্ছে 1 প্লাস কস থিটা, অপশান ডি হবে কারেক্ট আনসার। ডি এর অ্যান্সার অপশান ডি, ভালো মিলেছে। নেক্সট সরল করো, 1 মাইনাস সেক স্কোয়ার থিটা সমান সমান কী হয়ে যায়, এটা হয়ে যায় মাইনাস ট্যান স্কোয়ার থিটা। ওকে, মাইনাস ট্যান স্কোয়ার থিটা, কেন সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান কী হয়ে যায়, 1 হয়ে যায়। তাহলে এখান থেকে মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সেক স্কোয়ার থিটা। তাহলে এই 1 মাইনাস সেক স্কোয়ারের জায়গায় আমি ট্যান স্কোয়ার লিখতে পারি। ওকে, নেক্সট কী আছে আমার, নেক্সট দেখো 1 মাইনাস সাইন একবার আর 1 প্লাস সাইন একবার, এ মাইনাস বি একবার, এ প্লাস বি একবার, এ মাইনাস বি এ প্লাস বি, মানে এইটুকু জায়গায় আমি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আর 1 মাইনাস সাইন স্কোয়ারকে লিখতে পারি আমি কস স্কোয়ার থিটা। কেন, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়ে যায়। ওকে, তাহলে এখান থেকে কস স্কোয়ার থিটা সমান সমান আমার কী পড়ে থাকে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটাও পাশে চলে গেছে, তাহলে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ারের জায়গায় আমি কস স্কোয়ার লিখতে পারি। তাহলে এই জায়গাটুকু আমি কী লিখতে পারি, ইন্টু কস স্কোয়ার থিটা। ওকে, আচ্ছা 1 প্লাস কট স্কোয়ার থিটাকে আমি কী লিখতে পারি, কোসেক স্কোয়ার থিটা। কেন লিখতে পারি, এটারও ফর্মুলা আছে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে কোসেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস, এই যে কট পাশে চলে যাচ্ছে, 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে দেখো কোসেক স্কোয়ার লিখে দিলাম। এবার দেখো ট্যান স্কোয়ারকে আমরা কী লিখি, ট্যান স্কোয়ারকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, মাইনাস ছিল মাইনাস রাখো, ইন্টু কস স্কোয়ার থিটা তো পড়েই আছে, কস স্কোয়ার থিটা ইন্টু তোমার কোসেক স্কোয়ারকে লিখতে পারি 1 বাই সাইন স্কোয়ার থিটা। এবার করো কাটিং, কস কস কেটে গেল, সাইন সাইন কেটে গেল। তাহলে আলটিমেটলি আমার পড়ে আছে এখানে 1 এখানে 1 এখানে 1, তিনটে 1 গুণ করলে 1ই হয়, আর একটা মাইনাস 1। অপশান বি হবে কারেক্ট আনসার। ওকে, নেক্সট বলেছে এটা সমান সমান যদি কে হয় তবে 1 মাইনাস কে বাই 1 প্লাস কে এর ভ্যালু বের করো। এটাকে দেখো লিখতে পারি আমরা কস স্কোয়ার তার আবার স্কোয়ার, ওকে, হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কে। এখান থেকে দেখো কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ এ প্লাস বি একবার লিখবো, এ মাইনাস বি একবার লিখবো। আগে এ মাইনাস বি লিখেছি, এবার এ প্লাস বি লিখবো। কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে, আমার কে হয়ে যাবে। ওকে, কী হয়ে যাচ্ছে, এখান থেকে কে হয়ে যাচ্ছে। এবার এখান থেকে তো একটা ফর্মুলা তুমি জানো, সারা জীবন পড়ি আমরা, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কী হয়ে যায়, 1 হয়ে যায়, হয়তো। তাহলে এই যে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, এটা তো 1 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমার কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত হবে, কী হবে। এখানে 1 মানে কি, এর সাথে গুণ হয়ে গেলো, আর কোনো কিছুর সাথে 1 গুণ করা মানে তো সেটাই, বোঝা গেছে। তাহলে কে এর ভ্যালু কত, এত। এবার তুমি এটা ভ্যালুটা বসাও এখানে, 1 মাইনাস কে বাই 1 প্লাস, দুটোই 1 মাইনাস কে 1 মাইনাস কে, ভুল আছে এটা, ঠিক আছে, এটা 1 প্লাস কে হবে নিচেরটা। তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস কে, খুব সোজা। আচ্ছা, এখান থেকে আর শর্টকাট কি কিছু করা যায়, তাহলে এই দেখো 1 লেখা আছে না, 1-এর জায়গায় তো আমি এটা লিখতে পারি যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, অবশ্যই পারি। তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, থিটা আর লিখলাম না, ঠিক আছে, থিটা লিখলে ঘিচিমিচি হয়ে যাচ্ছে। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মাইনাস কে এর ভ্যালু কত, কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার। ওকে, বাই 1-এর জায়গায় আবার সেই সাইন স্কোয়ার লেখো, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার প্লাস কে এর ভ্যালু কত আমাদের, কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার। এবার এখান থেকে দেখো উপরে থাকছে আমার সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মাইনাস, এই মাইনাসের ভিতরে একটা গুণ হয়ে যাবে, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে কস স্কোয়ার, আর উপরে মাইনাসে মাইনাসে প্লাস সাইন স্কোয়ার, বাই নিচে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, এই প্লাস দিয়ে ভিতরে দুটো গুণ হবে, অর্থাৎ প্লাস দিয়ে গুণ করলে তাই হয় কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার। ওকে, এবার দেখো কাটাকাটি যায় কিনা, এই কস স্কোয়ার কেটে গেল, আর এদিক থেকে এই সাইন স্কোয়ার কেটে গেল, উপরে একটা দুটো সাইন স্কোয়ার, তাহলে 2 সাইন স্কোয়ার বাই 2, নিচে হচ্ছে দুটো কস স্কোয়ার, তাহলে 2 তো কেটে গেল। তাহলে আলটিমেটলি আমার কী পড়ে আছে, সাইন বাই কস মানে আমরা ট্যান জানি, আর স্কোয়ার মানে ট্যান স্কোয়ার থিটা। নমস্ততে, অপশান এ অ্যান্সার। 4 দাগ, যদি সেক 4a সমান সমান কোসেক 3a মাইনাস 50 হয়, তাহলে
যেখানে 4a এবং 3a তীক্ষ্ণকোণ মানে সূক্ষ্মকোণ, তবে কোসেক এর মান কত নির্ণয় করো। ওকে, একদম সোজা। দেখো সেক এবং কোসেক হচ্ছে একে অপরের পরিপূরক, ঠিক আছে? সেক এবং কোসেক হচ্ছে একে অপরের পরিপূরক, তার মানে এদের যে কোণের যে ভ্যালু হবে তাদের যোগ করলে আমি 90 ডিগ্রি পাবো। বোঝা গেল? সেক কোসেক হচ্ছে একে অপরের কমপ্লিমেন্টারি, তাহলে এদের কোণের যে যোগফল তার যোগ করলে কী হবে, আমার 90 ডিগ্রি হবে। তাহলে 4a প্লাস 3a মাইনাস 50, এই দুটোকে আমি যোগ করলাম, ইজ ইকুয়াল টু আমার 90 ডিগ্রি হচ্ছে। তাহলে 4a আর 3a হচ্ছে আমার 7a সমান সমানের -50 বসে গেলে যোগ হবে, অর্থাৎ 140। তাহলে এখান থেকে এর ভ্যালু কত পাচ্ছি আমি, 20 ডিগ্রি। এবার এখানে বসিয়ে দাও কোসেক 20 যোগ 25, ওকে 20 যোগ 25, তাহলে 45 কেন লিখছি, 20 যোগ 25 ডিগ্রি। তাহলে COACC কোসেক 45 ডিগ্রির মান কত, এটাই বের করতে হবে। কোসেক 45 ডিগ্রির মান কত, কোসেক 45 এর মান হয়েছে √2। ওকে, অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। ট্রিগনোমেট্রিক টেবিল কিন্তু তোমরা মুখস্থ করে যাও। ওকে, খুব ছোটো ছোটো সিম্পল অঙ্ক আসে, টেবিলটা মুখস্থ করে যাও, মোটামুটি অঙ্ক তোমরা করতে পারবে। সরল করতে বলেছে 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা, তাও রুটের মধ্যে, কিচ্ছু করতে হবে না। ওয়ান প্লাস কস থিটা আছে, নিচে আছে 1 মাইনাস কস থিটা। এক কাজ করো, উপরে আর নিচে তুমি 1 প্লাস কস থিটাতে গুণ করে দাও। ওকে, 1 প্লাস কস থিটা 1 প্লাস কস থিটা, বুঝে গেল? উপরে নিচে আমি 1 প্লাস কস থিটাতে গুণ করে দিয়েছি। তাহলে দেখো উপরে 1 প্লাস কস থিটা 1 প্লাস কস থিটা দুটো আছে, তাহলে রুটের বাইরে আসলে আমার একটা আসবে। তাহলে উপরে হয়ে যাচ্ছে আমার 1 প্লাস কস থিটা বাই, নিচে দেখো 1 মাইনাস কসেক আর 1 প্লাস কোসেক, এইটুকু জায়গায় কী লিখতে পারি আমি, এইটুকু জায়গা কেটে আমি কী লিখতে পারি, এখানে আমি 1 মাইনাস কোসেক স্কোয়ার থিটা লিখতে পারি। আর 1 মাইনাস কোসেক স্কোয়ার মানে কি, 1 মাইনাস কোসেক স্কোয়ার মানে তো সাইন স্কোয়ার। ওকে, 1 মাইনাস কোসেক স্কোয়ার মানে কি, সাইন স্কোয়ার থিটা। তাহলে বাইরে আমার চলে আসছে শুধুমাত্র সাইন থিটা, ভিতরে দুটো সাইনের থেকে একটা সাইন বাইরে আসবে। অনেকগুলো স্টেপ কিন্তু আমি জাম্প করেছি এখানে, এই স্টেপগুলো এখানে করিয়ে দিচ্ছি, নাহলে অনেকের মাথার মধ্যে ঢুকিবে না, তখন পরে বলবে দাদা আমি বুঝতে পারিনি এই অঙ্ক, খুব কঠিন। দেখো এইটুকু পর্যন্ত তো বুঝেছো, আমি কিছুই করিনি, শুধুমাত্র 1 প্লাস কস থিটা আর 1 প্লাস কস থিটাতে উপর নিচে গুণ করেছি। এবার সমান সমান রুটের মধ্যে, এটাকে এর মধ্যে রাখো যে 1 প্লাস কস 1 প্লাস কস, ওকে, বাই, নিচে দেখো a প্লাস বি একবার, a মাইনাস বি একবার, মানে a মাইনাসটা আগে আছে যদিও, a প্লাস বি একবার, a মাইনাস বি একবার, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 1 স্কোয়ার মাইনাস কস স্কোয়ার, এটুকু ক্লিয়ার। আর সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়। তাহলে এখান থেকে সাইন স্কোয়ার সমান সমান কী হয়ে গেল, সাইন স্কোয়ার সমান সমান 1 মাইনাস কস স্কোয়ার। তাহলে আমি 1 মাইনাস কস স্কোয়ারের জায়গায় সাইন স্কোয়ার লিখে দিতে পারি কি না, অবশ্যই পারি। তাহলে এখান থেকে আমি কেটে যদি 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কস স্কোয়ারকে কেটে যদি শুধু সাইন স্কোয়ার লিখি, তাহলে আমি ভুল করেছি। সাইন স্কোয়ারকে কেটে যদি আমি সাইন ইন্টু সাইন লিখি, তাহলেও কি কিছু ভুল করলাম, কিছুই ভুল করিনি। 2 এর স্কোয়ার মানে কি 2 গুণ 2, 5 এর স্কোয়ার মানে কি 5 গুণ 5, এর স্কোয়ার মানে কি এ গুণ এ, সেরকম সাইনের স্কোয়ার মানে দুটো সাইন গুণ, ব্যাস এটা ছিল রুটের মধ্যে। তাহলে রুটের বাইরে বের করতে গেলে দুটোর থেকে একটা আসে, দেখো এটাও প্লাস এটাও প্লাস, তাহলে দুটোর থেকে একটা বাইরে আসবে, অর্থাৎ 1 প্লাস কস থিটা বাই, নিচে দুটো সাইনের থেকে একটা সাইন বাইরে আসবে, অর্থাৎ শুধুমাত্র সাইন থিটা থাকছে। এটাই এখানে আমি ডাইরেক্ট একবারে লিখে দিয়েছি, ঠিক আছে, এতগুলো ঝামেলা আর করিনি। তাহলে এখান থেকে যদি আমি সলভ করি, তাহলে দেখো 1 বাই সাইন থিটা একবার লিখতে পারি, প্লাস আরেকবার কস থিটা বাই সাইন থিটা লিখতে পারি। ওকে, তাহলে এখান থেকে 1 বাই সাইন মানে কী হয়ে যায়, কোসেক থিটা, 1 বাই সাইন মানে কী হয়ে যায়, কোসেক থিটা, প্লাস কস বাই সাইন মানে কট থিটা। এরকম অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। 6 দাগ, নিজের কোনটি y এর সঠিক মান প্রকাশ করে, নিজের কোনটি দিয়ে y এর সঠিক মান প্রকাশ করা যায়। কস স্কোয়ার a বাই 1 মাইনাস সাইন এ সমান সমান y, কসেক কী আছে এটা, কস স্কোয়ার, ওকে, কস স্কোয়ার আর নিচে আছে তোমার 1 মাইনাস সাইন এ। তো এটাকে আমরা কী লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান কী হয়ে যায়, 1 হয়ে যায়। তাহলে এখান থেকে কস স্কোয়ার থিটা সমান সমান আমি বলতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে উপরে আমি কস স্কোয়ারের জায়গায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখে দিতে পারি, যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই নিচে হচ্ছে 1 মাইনাস সাইন এ। খুব ভালো কথা। এবার 1 মাইনাস সাইন স্কোয়ার, এই সাইন স্কোয়ারকে আমি কী লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 1 মাইনাস সাইন থিটা একবার, আরেকবার 1 প্লাস সাইন থিটা একবার বাই, নিচে আমার কী হয়ে যাবে 1 মাইনাস
সাইন এ, এই দুটোকে করলে আমি কী পাবো, ওয়াই পাবো। ব্যাস, এবার করে দাও কাটাকাটি, দেখো 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ কেটে গেল, তাহলে ওয়াই সমান সমান আমার কী হয়েছে, 1 প্লাস সাইন থিটা, সাইন থিটা প্লাস 1, এই যে আচ্ছা থিটা নেই এখানে, এ আছে, কিছু মনে করো না, থিটার জায়গাগুলো সব এ হয়ে যাবে, ঠিক আছে। থিটা জাস্ট একটা কোণের মানকে রিপ্রেজেন্ট করে শুধুমাত্র, আর কিছুই না। 4 সাইন স্কোয়ার সমান 1 হলে, আচ্ছা 4 সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু বলেছে 1, তাহলে সাইন স্কোয়ার থিটা কী হয়ে যাবে, সাইন স্কোয়ার থিটা সমান 1/4, তাহলে সাইন থিটা সমান কী হয়ে যাবে, সাইন থিটা সমান রুটের মধ্যে 1/4, মানে আলটিমেটলি সাইন থিটার ভ্যালু আমার দাঁড়াচ্ছে কত, হাফ। সাইন থিটার ভ্যালু কত, হাফ দাঁড়াচ্ছে। তাহলে সাইন কতর মান হাফ বলো তো, সাইন থিটা সমান সাইন কতর মান হাফ, হাফ কার মান, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে তোমার হাফ। তাহলে থিটা সমান কত, 30 ডিগ্রি, এখান থেকে আমি পেয়ে গেলাম থিটা সমান 30 ডিগ্রি। তাহলে থিটার ভ্যালু এখানে বসিয়ে দাও, কস স্কোয়ার থিটা মানে 30 ডিগ্রি প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে 30 ডিগ্রি। তাহলে কস 30-র মান কত, কস 30-র মান হচ্ছে √3/2। ওকে, ট্রিগনোমেট্রিক টেবিল কিন্তু তোমাদের ভালো করে মুখস্থ করতে হবে। আর এর হচ্ছে ট্যান 30-র মান হচ্ছে 1/√3, তাহলে √3/2 মানে এটা আমরা লিখতে পারি 3/4 প্লাস 1/3, লসগু হয়ে যাচ্ছে আমাদের 12, তার মানে 9 যোগ 4 অর্থাৎ 13/12 হয়ে যাবে কারেক্ট আনসার। 7-এর আনসার অপশান এ। 8 দাগ বলেছে সিম্পলিফাই করতে বলেছে এটাকে, সাইন এ প্লাস কস এ বাই তোমার ট্যান 90 মাইনাস এ। দেখো ট্যান 90 মাইনাস একে আমরা লিখতে পারি সাইন এ প্লাস উপরে আছে আমার কস এ বাই ট্যান 90 মাইনাস একে লিখতে পারি আমরা কট এ। ওকে, তাহলে সাইন এ মানে আমরা কী লিখি, 1/কোসেকে লিখি প্লাস কস এ, ঠিক আছে। কসকে আমরা কি লিখি, কস থাক নিচে, কটকে আমরা লিখতে পারি তোমার কস বাই সাইন। ওকে, কস বাই সাইন লিখতে পারি আমরা। আর ওকে, এটা না ফালতু লিখলাম, এটা লেখার দরকারই ছিল, এটা আমরা সাইনেই রেখে দেবো এখানে। সাইন এ প্লাস কসের মতো আছে, কটকে লিখতে পারি আমরা কস বাই সাইন। তাহলে এখান থেকে আমার পড়ে আছে সাইন এ প্লাস কসে তো থাকছে, এটা পাল্টে খেয়ে উপরে চলে যাবে, তাহলে কসে ইন্টু সাইন এ, এই কসে কিন্তু উপরের কস এটা, ঠিক আছে। কসে বাই সাইন নিচে হয়ে যাচ্ছে আমাদের, এই কসটা নিচে হয়ে যাবে, কস কেটে গেল, তাহলে সাইন এ প্লাস সাইন এ অর্থাৎ 2 সাইন এ। এর মান নির্ণয় করো, কিছু না, এখানে জাস্ট সিম্পলি ভ্যালু পুট করে দিতে হবে। আর ট্যান 45-এর মান হচ্ছে তোমার 1। ওকে, সরি ট্যান নয়, এটা কস 45 ডিগ্রির মান হচ্ছে তোমার 1/√2 বাই ট্যান 30-র মান কত, 1/√3 প্লাস এখানে কট 60-র মানও তোমার হচ্ছে 1/√3। তাহলে এই দুটোকে যদি আমি লসাগু করি তাহলে 1/√2 তো পড়েই থাকছে উপরে, আর নিচের থেকে লসাগু হচ্ছে আমার √3, 1 + 1 অর্থাৎ 2 প্লাস এটা হয়ে যাচ্ছে আমার 1/√2 বাই 2/√3। তাহলে এটা হচ্ছে আমার 1/√2 ইন্টু √3/2, তাহলে সমান √3/2 অপশান ডি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। ওকে, সো থ্যাংক ইউ। এলবির তোমাদের মোটামুটি 4টে মেন চ্যাপ্টার কিন্তু আজকে কমপ্লিট হয়ে গেল। ওকে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও তোমরা, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করো। আর বাকি যে টপিকগুলো আর 2-3টে টপিক বাকি আছে, আর একটা ভিডিওতে আমি কমপ্লিট করে দেবো, তারপরে তোমাদের টোটাল এলবি কিন্তু শেষ হয়ে যাবে। ওকে, এর পাশাপাশি আমাদের গ্র্যাজুয়েট লেভেল অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েট লেভেল টপিক ওয়াইজ চলছে। তো সে সমস্ত ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। পিডিএফের প্রয়োজন পড়লে ক্র্যাক ইওর জব এই টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করে নিও। আর যদি কিছু জিজ্ঞাসা করার থাকে, কিছু কোয়ারি থাকে, তো ক্র্যাক ইওর জব ডিসকাশন বলে একটা গ্রুপ খোলা আছে, অথবা তোমরা ইনস্টাগ্রামে ফলো করতে পারো। সব কিছুর লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া আছে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। অনেকেই আছো যারা সাবস্ক্রাইব করো না, তো একটু করে দিও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, গুড বাই।